আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে হচ্ছে প্রয়াস 3.0 অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। সো আজকে আসলে আমাদের ক্লাসটা একটু দেরিতে শুরু হয়েছে। আমরা এখন থেকে চাচ্ছি যে এক্স্যাক্ট যেই টাইমে আমরা বলবো সেখান থেকে আমরা সর্বোচ্চ হচ্ছে 5 মিনিটের মধ্যে হচ্ছে শুরু করার ট্রাই করব, কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকেও আসলে দেরি হয়ে গেছে। তো যেটা হয়েছে যে আসলে কেন জানি দেরি হয়ে যায়, আসলে এটা আমি নিজেও বলতে পারতেছি না। যাই হোক, এই জিনিসটাকে আমরা হচ্ছে কাটিয়ে ওঠার চেষ্টা করতেছি যে আমরা 7:15 বললে সর্বোচ্চ যাতে 7:20-25-এর মধ্যেই যাতে আমরা শুরু করতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা যেটা করতে চাচ্ছি, তাহলে আজকে আমরা কি করব, আজকে আমরা হলো রুই মাছ থেকে হচ্ছে শুরু করব। ঠিক আছে, তো রুই মাছ আজকে আমার সামনে হচ্ছে ফোন নাই, পাশে পিসি রাখা আছে। ঠিক আছে, পিসিতে রাখা আছে সামনে। আজকে ফোনের চার্জ নাই, কারণ তোমরা সবাই জানো যে আজকে কিন্তু হচ্ছে রাত 10টায় হচ্ছে আবার তোমাদের জন্য একটা চমৎকার হচ্ছে কি ক্লাস আছে, ওয়ান শট হচ্ছে সিকিউ ক্লাস পরিবেশ রসায়নের। ঠিক আছে, সো একবারে ধোঁয়ায় হচ্ছে পড়বা। আজকে রাত 10টার সময় চলে আসবা, ইনশাল্লাহ হচ্ছে আমরা একটা সেরা একটা ক্লাস উপহার দিব। ওকে, তো যাই হোক, ওইটা তো পরে, এটা এইচএসসির জন্য। এখন আসো তাহলে আমরা রুই মাছ থেকে হচ্ছে শুরু করি। ঠিক আছে, তো সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাকে একটু কষ্ট করে হচ্ছে জানাও। আমার এখানে তো সব ঠিক আছে, তো হোপফুলি তোমাদের এখানেও ঠিক থাকার কথা। টেলিগ্রাম চ্যানেলে হচ্ছে একটু শেয়ার করো, কারণ আজকে আমার সামনে আসলে ফোন নাই, কারণ ফোনে চার্জ নাই, আসলে একটু ঝামেলায় আছি। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমাদের হচ্ছে অবনী আপু থাকবে, মানে আজমাইন অবনী আপু। তো আমাদের এখানে দুইজন অবনী আছে, বুঝছো, একজন হচ্ছে আজমাইন অবনী, আরেকজন হচ্ছে অবনী তালুকদার। তো এই জন্য আমি ভাবতেছি যে আসলে দুজনকে দুই নাম দেওয়া যায়, আজমাইন অবনী আর একজন হচ্ছে অবনী আর কি। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো আমরা তাহলে সবকিছু ঠিকঠাক থাকলে আজকে আমরা রুই মাছের দ্বিতীয় অংশটা হচ্ছে শেষ করবো ইনশাল্লাহ। তো এর আগের ক্লাসে, হ্যাঁ, আমরা রুই মাছের যে 1 নম্বর যে ক্লাসটা নিছি, অবশ্যই ক্লাসটা দেখবা যারা দেখো নাই। তো সেই 1 নম্বর ক্লাসে আমরা কিন্তু রুই মাছের এই যে ধমনীতন্ত্র পর্যন্ত পড়াইছি। ঠিক আছে, রুই মাছের ধমনীতন্ত্র এইটুকু অংশ হচ্ছে আমরা সুন্দর করে শেষ করছি। তো আজকে আমরা হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র থেকে হচ্ছে শুরু করব। ঠিক আছে, ওকে, তাহলে চলে আসো। তাহলে ফার্স্টে হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র। আচ্ছা, কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালী দেহের বিভিন্ন অংশ থেকে হচ্ছে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডের সাইনাস ভেনাসাসে নিয়ে আসে, সেগুলাকেই সম্মিলিতভাবে হচ্ছে শিরাতন্ত্র গঠন করে। রুই মাছের শিরাতন্ত্রকে আমরা প্রধান দুইটা ভাগে হচ্ছে ভাগ করতে পারি, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, তার আগে একটু একটা হালকা বেসিক থেকেই শুরু করতে চাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা ধমনী। আচ্ছা, এত বড় কেন, দাঁড়াও একটু কমায় নেই। ধরো এটা একটা ধমনী, হ্যাঁ, একটা ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে। ধরো আমি একটা জাস্ট আঁকলাম যে একটা ধমনী, এটা ধরো হৃৎপিণ্ড, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, হ্যাঁ, এটা জাস্ট বেসিকের জন্য, এখানে এত কিছু এখন দরকার নাই। তাহলে একটা ধমনী, সেটার বেসিকটা হচ্ছে সেটা সবসময় হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে। সেই ধমনীগুলো হচ্ছে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নর্মালি অক্সিজেন সমৃদ্ধ হচ্ছে রক্ত সরবরাহ করে, এবং যখন এই ধমনীগুলা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে অক্সিজেন সমৃদ্ধ রক্ত নিয়ে পৌঁছায়, তারপরে সেই ধমনীগুলা হচ্ছে অসংখ্য শাখায় বিভক্ত হয়। এখান থেকে অনেকগুলো ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম শাখা প্রশাখা বের হয়, যেগুলাকে আমরা পরবর্তীতে হচ্ছে কৈশিক জালিকা বলি। দ্যাট মিনস আমরা বলতে পারি যে একটা ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে যাচ্ছে, এবং সেই অঙ্গ প্রত্যঙ্গে নেওয়ার পর তারা হচ্ছে কৈশিক জালিকায় হচ্ছে বিভক্ত হচ্ছে। পরবর্তীতে এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই যে কৈশিক জালিকাগুলো তৈরি হয়েছে, সেই কৈশিক জালিকাগুলো আবার নিজেদের মধ্যে মিলিত হয়ে তারা হচ্ছে আরেকটা জিনিস তৈরি করছে, যেটা হচ্ছে আমাদের শিরা। তার মানে শিরা হচ্ছে কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করছে। দ্যাট মিনস ধমনী যেখানে শেষ, অর্থাৎ কৈশিক জালিকায় যে ধমনী শেষ, সেখান থেকে হচ্ছে শিরা শুরু। শিরা শুরু হয়ে সেই শিরাগুলো হচ্ছে আবার অক্সিজেন বিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত। তাহলে শিরাগুলা হচ্ছে আবার অক্সিজেন বিহীন, মানে অক্সিজেন নাই, ওই রক্তগুলোর মধ্যে নর্মালি অক্সিজেন থাকে না, অথবা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বেশি থাকে। তাহলে অক্সিজেন বিহীন বা কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার যুক্ত রক্ত পরিবহন করে এই শিরাগুলা হচ্ছে আবার হৃৎপিণ্ডে হচ্ছে তোমার নিয়ে যায়। দ্যাট মিনস শিরাগুলা হচ্ছে কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে অক্সিজেন বিহীন অথবা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে আবার হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। এইটুকু কি বুঝছো? তাহলে ধমনী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে কৈশিক জালিকায় বিভক্ত হয়। আবার শিরাগুলা সেই কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে অক্সিজেনবিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে আবার হৃৎপিণ্ডে হচ্ছে রক্তগুলাকে নিয়ে যায়। ঠিক আছে, এইটুকু বেসিক তো বুঝছো। তো এইটাই আসলে এখানে বলা হয়েছে
যে তাহলে কৈশিক জালিকা থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তনালী, যে দেহের বিভিন্ন অংশ থেকে দেখো এই যে অক্সিজেনবিহীন রক্ত সংগ্রহ করে আলটিমেটলি হৃৎপিণ্ডে নিয়ে আসে, এগুলোই হচ্ছে শিরা। তাহলে একবারে বেসিক ক্লিয়ার। আচ্ছা, এখন আরেকটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলি যে বলতো শিরাগুলা কেন অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে? কারণ হচ্ছে এই যে ধমনীগুলা যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে নিয়ে গেছে, এখন দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি আছে? কোষ আছে না? সেই কোষগুলা হচ্ছে অক্সিজেনগুলাকে ইউজ করতেছে। সেই কোষগুলা কি করছে? এই অক্সিজেনগুলাকে হচ্ছে ইউজ করে শ্বসন প্রক্রিয়াতে তারা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তারপরে সেই রক্তগুলাকে হচ্ছে শিরাগুলা বহন করে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে। তার মানে শিরাগুলা যেই রক্তকে বহন করে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসতেছে, সেই রক্তের মধ্যে অক্সিজেন থাকার আসলে কোনো চান্সই নাই। কারণ রক্তের যে অক্সিজেনগুলো ছিল সেগুলো কোষ হচ্ছে আগেই ইউজ করে ফেলছে। দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোষগুলো আগেই সেগুলোকে ব্যবহার করে ওই শ্বসন প্রক্রিয়াতে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেলছে। পরে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে বহন করে শিরা হচ্ছে পিউরিফাই করার জন্য, পরিশুদ্ধ করার জন্য রক্তগুলোকে আবার হৃৎপিণ্ডে নিয়ে আসে। এই জন্য শিরাগুলো হচ্ছে অক্সিজেনবিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। একবারে ইজি বেসিক। ওকে, তাহলে আই হোপ জিনিসটা ক্লিয়ার। এখন আসো রুই মাছের যে শিরাতন্ত্র, তাহলে রুই মাছের শিরাতন্ত্রকে প্রধান দুইটা ভাগে হচ্ছে ভাগ করা হয়েছে। একটা হলো সিস্টেমিক শিরাতন্ত্র আর একটা হলো পোর্টাল শিরাতন্ত্র। ঠিক আছে, তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র কি, পোর্টাল শিরাতন্ত্রকে আমরা এখন একটু দেখি। তাহলে রুই মাছের শিরাতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? প্রধান দুইটা ভাগে। আচ্ছা, এখন আসো সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে যে যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে হচ্ছে রক্ত সরাসরি হৃৎপিণ্ডে ফিরে আসে। ওই যে একটু আগে বললাম, তার মানে যেসব শিরার মাধ্যমে দেহের বিভিন্ন অঙ্গ বা তন্ত্র থেকে রক্তগুলা সরাসরি হচ্ছে হৃৎপিণ্ডে ফিরে আসে, সেগুলোকে হচ্ছে সিস্টেমিক শিরা বলে। আর এই সিস্টেমিক শিরার সমন্বয়ে গঠিত হয় সিস্টেমিক শিরাতন্ত্র। তাহলে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে একজোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, একজোড়া হচ্ছে তোমার জুগুলার শিরা, আর একজোড়া হচ্ছে তোমার পশ্চাৎ কার্ডিনাল শিরা। রুই মাছের হচ্ছে তোমার সিস্টেমিক শিরাতন্ত্রের প্রধান অংশ গঠন করে। তাহলে রুই মাছের শিরাতন্ত্র তিন জোড়া প্রধান শিরা সমন্বয়ে গঠিত। এক জোড়া হচ্ছে তোমার সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া পশ্চাৎ কার্ডিনাল শিরা, আর এক জোড়া হচ্ছে জুগুলার শিরা। এই তিন জোড়া শিরা মিলে হচ্ছে রুই মাছের সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে গঠিত। আচ্ছা, এখন আসা হচ্ছে এই যে সম্মুখ কার্ডিনাল শিরা, তুমি একটু ছবিগুলো দেখার চেষ্টা করো, তাহলেই আমার মনে হয় তোমরা বুঝতে পারবা। দেখো, নাম শুনে কি মনে হচ্ছে ভাইয়া? সম্মুখ কার্ডিনাল শিরা। আচ্ছা, সম্মুখ মানে কি? সম্মুখ মানে সামনের দিক। ঠিক আছে, তার মানে রুই মাছের দেহের সামনের দিকে, অর্থাৎ মাথা বা এই সমস্ত অংশ থেকে, শরীরের তাহলে সম্মুখ অংশ থেকে সম্মুখ কার্ডিনাল শিরা আর সাথে হচ্ছে জুগুলার শিরা। আচ্ছা, আমি একটু এটা মানব দেহ দিয়ে বুঝাই। তোমরা কি জানো যে আমাদের দেহের জুগুলার শিরাগুলা কোথায়? এই ঘাড়ের এইখান থেকে রক্ত নিয়ে আসতেছে। এই জুগুলার শিরাগুলা হচ্ছে আমাদের গলা, ঘাড়। ঠিক আছে, গলা, ঘাড় এই জায়গা থেকে হচ্ছে রক্তগুলা নিয়ে হৃৎপিণ্ডে চলে যাচ্ছে। মানুষের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে মানুষের ক্ষেত্রে জুগুলার শিরা, আমি তো একটা বেসিক তোমাদের ক্লিয়ার করছি যে শিরাগুলা হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্তগুলারে হৃৎপিণ্ডে নিয়ে যাবে। তাহলে মানব দেহের জুগুলার শিরা হচ্ছে তোমার এই যে গলা, ঘাড় এই সমস্ত জায়গা থেকে হচ্ছে রক্ত নিয়ে হৃৎপিণ্ডে যায়। তাহলে এই যে মানুষের যে গলা, ঘাড়, বলো এগুলা কোন দিকের অংশ? সামনের দিকের অংশ না? এই জন্য জুগুলার শিরা আর হচ্ছে নাম শুনে বুঝতেছো সম্মুখ কার্ডিনাল শিরা, এই দুইটা শিরা রুই মাছেরও সেম ভাবে, মানুষের যেমন জুগুলার শিরা হচ্ছে এই যে গলা, ঘাড় থেকে রক্ত নিয়ে যায়, গলা, ঘাড় এটা মানুষের কোন অংশ? সামনের দিকের অংশ না? ওই রকম আর কি। তাহলে জুগুলার শিরা আর সম্মুখ কার্ডিনাল শিরাও ঠিক সেম ভাবে রুই মাছের শরীরের সম্মুখ অংশ থেকে রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়ারি নামক একটা জায়গায় হচ্ছে তোমার উন্মুক্ত হয়। আচ্ছা, ডাক্টাস কুভিয়ারি কি? ডাক্টাস কুভিয়ারি হচ্ছে, দেখো এই যে জুগুলার শিরা আর হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এই দুইটা শিরা যেই জায়গাটায় মিলিত হয়, ঠিক আছে, সেই জায়গাটা হচ্ছে একটু স্ফীত বা একটু মোটা হয়ে যায়। তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা আর হচ্ছে এই যে এটা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে জুগুলার শিরা। এই শিরাগুলা হচ্ছে তোমার যেই জায়গাটায় হচ্ছে তোমার মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে একটু উঁচু হয়ে যায় বা একটু স্ফীত বা একটু মোটা হয়ে যায়। এই জিনিসটাকে তোমার বলা হয় ডাক্টাস কুভিয়ারি বলা হয়, স্ট্রাকচারটাকে ডাক্টাস কুভিয়ারি বলে। তাহলে এই পাশে একটা ডাক্টাস কুভিয়ারি, আবার এই যে এই পাশের হচ্ছে তোমার সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা মিলে আরেকটা ডাক্টাস কুভিয়ারি তৈরি করে। তার মানে দুই পাশে টোটাল দুইটা ডাক্টাস কুভিয়ারি তৈরি হয়, বুঝছো? তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা আর জুগুলার শিরা এই দুইটা শিরা মিলিত হয়ে সেই জায়গাটা হচ্ছে একটু স্ফীত, স্ফীত মানে মোটা, একটু মোটা বা স্ফীত হয়ে যায়, ছবিতে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ডাক্টাস কুভিয়ারি। তাহলে এই পাশে একটা ডাক্টাস কুভিয়ারি তৈরি হয়, এই পাশে আরেকটা ডাক্টাস কুভিয়ারি তৈরি হয়। আচ্ছা,
এখন বলো তাহলে আরেকটা শিরা আছে না যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, তাহলে সেই পশ্চাৎ কার্ডিনাল শিরা কোত্থেকে রক্ত নিয়ে আসবে? দেহের পশ্চাৎ অংশ থেকে, নাম শুনে বুঝতেছো। তার মানে পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ ভাগ থেকে দেখো রক্ত সংগ্রহ করে এবং সেই পাশের হচ্ছে তোমার ডাক্টাস কুভেরিতে হচ্ছে উন্মুক্ত হয়। এখন উভয় পাশের যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, ঠিক আছে, এই পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা, এগুলা থেকে হচ্ছে সে কি করতেছে, এগুলা থেকে হচ্ছে সে রক্ত সংগ্রহ করতেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা হোপফুলি হচ্ছে তোমরা বুঝতে পারতেছো। ওকে, তার মানে জিনিসটা এরকম যে ধরো এটাকে আমি একটু ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করি যে পশ্চাৎ কার্ডিনাল শিরা এগুলো আবার সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, এগুলা থেকে রক্ত সংগ্রহ করতেছে কেমনে? আচ্ছা, জিনিসটা হচ্ছে ধরো এটা হৃৎপিণ্ড, হ্যাঁ, এখানে ধরো একটা বড় শিরা যাচ্ছে, একটা বড় শিরা মনে করো রক্ত বহন করে হৃৎপিণ্ডে যাচ্ছে। এখন এই বড় শিরার যে গতিপথ, এই গতিপথের মধ্যে দেখা যায় যে এর সাথে কিছু কিছু জায়গায় হচ্ছে তোমার ছোট ছোট শিরা মিলিত হয়। ধরো রেনাল শিরা এই জায়গাটায় হচ্ছে মিলিত হয়েছে, ধরো জেনিটাল শিরা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই জায়গাটায় মিলিত হয়েছে। তার মানে একটা বড় শিরা সে কিন্তু আলটিমেটলি হৃৎপিণ্ডে হচ্ছে রক্ত নিয়ে যাচ্ছে। এখন তার সাথে আরো কয়েকটা ছোট ছোট শিরার যে শাখা আছে তারা কিন্তু মিলিত হয়ে ধরো এই শিরাটা, ধরো এটা হচ্ছে তোমার জেনিটাল শিরা, এই শিরাটা মনে করে একে রক্তটা দিয়ে দিচ্ছে। এটা মনে করো রেনাল শিরা, এই শিরাটা হচ্ছে কে রক্তটা দিয়ে দিচ্ছে, কারণ দিন শেষে তো ও সব রক্তকেই তোমার হৃৎপিণ্ডে নিয়ে যাবে। সো এমন তো না যে ভাই সব শিরাকেই সরাসরি হৃৎপিণ্ডে পৌঁছাইতে হবে, এমন কি কোনো নিয়ম আছে? এমন তো কোনো নিয়ম নাই। তো রেনাল শিরা যদি এই পশ্চাৎ কার্ডিনাল শিরাকে রক্তগুলা দিয়ে দেয়, ও রক্তগুলারও সে আলটিমেটলি হৃৎপিণ্ডে নিয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার এখানে কি জেনিটাল শিরা, ও যদি ও রক্তগুলো ওরে দিয়ে দেয় ভাই, ও আলটিমেটলি পশ্চাৎ কার্ডিনাল শিরা সেই রক্তগুলারও এখানে নিয়ে যাবে। এটাই হয়েছে যে পশ্চাৎ কার্ডিনাল শিরা একটা বড় শিরা, এই কারণে এইখানে আরো ছোট ছোট অনেকগুলো শিরা এসে উন্মুক্ত হয়ে তারা হচ্ছে ওদের রক্তগুলো ওকে দিয়ে দিচ্ছে। আলটিমেটলি ও সবার রক্ত, মানে ওর নিজের রক্ত প্লাস ওদের রক্ত, সবার রক্তকেই ও হৃৎপিণ্ডে নিয়ে যায়। এই জিনিসটাই হয়, এই জন্য এখানে এই কাহিনীটা হয়েছে যে উভয় পশ্চাৎ কার্ডিনাল শিরা আলটিমেটলি দেখো সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা ইত্যাদি থেকেও রক্ত গ্রহণ করে, ঠিক আছে, করে আলটিমেটলি সবার রক্তগুলারই সে হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এখন একটু তোমাদেরকে একটু বুঝাই, বলো রেনাল শিরা। রেনাল শিরা মানে কি? রেনাল মানে হচ্ছে কিডনি, বায়োলজিতে মনে রাখবা রেনাল মানে হচ্ছে কিডনি, তার মানে রেনাল শিরা হচ্ছে কিডনি থেকে রক্ত নিয়ে আসতেছে, ঠিক আছে। জেনিটাল মানে হচ্ছে জনন অঙ্গ, বায়োলজিতে জেনিটাল শব্দের মানে হচ্ছে জনন অঙ্গ, তার মানে এগুলা রুই মাছের জনন অঙ্গ থেকে হচ্ছে রক্ত সংগ্রহ করে নিয়ে আসতেছে। আর সেগমেন্টাল শিরা জিনিসটা কি? আচ্ছা, তোমরা একটু ছবিতে খেয়াল করো, তোমরা একটু ছবিগুলাতে যদি একটু ভালো মতো যদি খেয়াল করো, দেখো রুই মাছের এই যে কিছু শিরা আছে, দেখো এই যে কিছু শিরা আছে তারা বিভিন্ন সেগমেন্টে বা খণ্ড খণ্ডে হচ্ছে তোমার বিভক্ত, ঠিক আছে। রুই মাছের দেখো কিছু শিরা আছে, দেখো এই শিরাটা, এই শিরাটা, এই শিরাটা, এটা এরা হচ্ছে একই শিরার অংশ, একই শিরার অংশ। ধরো এরকম একটা শিরা ছিল, একই শিরার অংশ, সেই শিরার মনে করো তিনটা শাখা, একটা শাখা এখানে হচ্ছে রক্ত দিচ্ছে, একটা শাখা মনে করো এখানে রক্ত দিচ্ছে, একটা শাখা মনে করো এখানে রক্ত দিচ্ছে। তাহলে একই শিরা তিনটা সেগমেন্টে বিভক্ত হয়ে গেছে, সেগমেন্টের বাংলা হচ্ছে শাখা। তাহলে একই শিরা দেখো তোমার তিনটা সেগমেন্টে বিভক্ত হয়ে রক্ত নিয়ে আসতেছে, এই জন্য এই শিরাটাকে নাম দিছে হচ্ছে সেগমেন্টাল শিরা। সেগমেন্ট মানে হচ্ছে শাখা, বুঝছো? ওই যে আমরা ফুসফুসের চ্যাপ্টারটা যদি কেউ পড়ো তখন দেখছো না যে ফুসফুসে ফার্স্টে কি লোব, লোব, তারপরে লোব থেকে হচ্ছে সেগমেন্ট, সেগমেন্টে বিভক্ত করা হয়েছে। ডান ফুসফুসকে 10টা সেগমেন্টে, বাম ফুসফুসকে 8টা সেগমেন্টে, পড়ছো তো এগুলা নাকি? তাহলে এই সেগমেন্ট মানে আসলে শাখা বা এই জিনিসটাই বুঝায়। তাহলে এই শিরাটা হচ্ছে দেখো তোমার তিনটা সেগমেন্টে বা তিনটা শাখায় বিভক্ত হয়ে রক্ত দিচ্ছে, এই জন্য এটা বলা হয় সেগমেন্টাল শিরা। আচ্ছা, এখন এই পশ্চাৎ কার্ডিনাল শিরা যেটা, হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে এই পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই শিরাগুলো আলটিমেটলি হচ্ছে ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়। তার মানে যত মেইন শিরা আছে সবগুলা শিরা হৃৎপিণ্ডে পৌঁছানোর আগে তারা একত্রে মিলিত হয়ে ফার্স্টে ডাক্টাস কুভেরি তৈরি করে, পরে দুই পাশের দুইটা ডাক্টাস কুভেরি হচ্ছে পরস্পরের সাথে মিলিত হয়ে সাইনাস ভেনোসাস নামক ওই যে রুই মাছের উপপ্রকোষ্ঠ তৈরি করে হৃৎপিণ্ডের। পরে সেই সাইনাস ভেনোসাস থেকে রক্তগুলা ওই যে হৃৎপিণ্ডের হচ্ছে তোমার অ্যাট্রিয়াম মানে হৃৎপিণ্ডে চলে যায়।
তাহলে কি বুঝছো? তাহলে রুই মাছের যে প্রধান যে শিরাগুলো আছে, সম্মুখ কার্ডিনাল শিরা, জুগুলার শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই সবগুলা দেখো একটা নির্দিষ্ট জায়গায় মিলিত হয়, সেই জায়গাটা হচ্ছে একটু স্ফীত বা মোটা, এটাকেই আমরা আসলে ডাক্টাস কুভিয়ারি বলতেছি। ঠিক আছে, তাহলে এই পাশে একটা ডাক্টাস কুভিয়ারি, ওই পাশে আর একটা ডাক্টাস কুভিয়ারি, তার মানে পশ্চাৎ কার্ডিনাল শিরাও কিন্তু আলটিমেটলি ডাক্টাস কুভিয়ারিতে উন্মুক্ত হয়। পরে কি হয়? পরে দেখো এই ডাক্টাস কুভিয়ারি, হ্যাঁ, এই ডাক্টাস কুভিয়ারি পরে কি হয়, দুই পাশের দুইটা ডাক্টাস কুভিয়ারি পরস্পরের সাথে মিলিত হয়, মিলিত হয়ে এই যে এখানে মাঝখানে একটা স্ট্রাকচার তৈরি করে, যে এটা একটা ডাক্টাস কুভিয়ারি, এটা আরেকটা ডাক্টাস কুভিয়ারি। তাহলে দুই পাশের দুইটা ডাক্টাস কুভিয়ারি পরস্পরের সাথে মিলিত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করে, এটাকেই আমরা হচ্ছে পড়ছিলাম কিন্তু সাইনাস ভেনোসাস, যেটা রুই মাছের হৃৎপিণ্ডের একটা কি উপপ্রকোষ্ঠ, এভাবেই আসলে তৈরি হয়েছে। তার মানে দুই পাশের দুইটা ডাক্টাস কুভিয়ারি থেকে রক্তগুলা পরবর্তীতে সাইনাস ভেনোসাস নামক উপপ্রকোষ্ঠে চলে যায়। আর আমরা বাকিটা তো জানি যে সাইনাস ভেনোসাস থেকে তারপরে ওই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলা হৃৎপিণ্ডে প্রবেশ করে, পড়ছে এগুলো আগের 1 নম্বর ক্লাসে পড়ছে। এইভাবে হচ্ছে জিনিসটা হয়। তাহলে দেখো এই যে এইটাই, তাহলে উভয় ডাক্টাস কুভিয়ারি, দেখছো যে উভয় ডাক্টাস কুভিয়ারি হচ্ছে তোমার হৃৎপিণ্ডের সাইনাস ভেনোসাসে হচ্ছে মুক্ত হয়, মানে এরা সাইনাস ভেনোসাস তৈরি করে, পরে সেই সাইনাস ভেনোসাসটা তোমার হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে। এখন আসো হচ্ছে প্রতি পাশের হচ্ছে বক্ষ পাখনা আর স্টোনি পাখনা থেকে হচ্ছে তোমার সাবক্লেভিয়ান শিরা রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে সাইনাস ভেনোসাসে প্রেরণ করে। মানে সাথে আরো ছোটখাটো যত শিরা আছে ভাই, সবাই আলটিমেটলি ডাক্টাস কুভিয়ারিতে হচ্ছে উন্মুক্ত হয়। আর এটা তোমাদেরকে আগের ক্লাসেও পড়াইছি, বলো তো সাবক্লেভিয়ান শিরা এটা বক্ষ পাখনা থেকে হচ্ছে রক্ত সংগ্রহ করে, এটা আমি বুঝলাম কিভাবে, তোমাদেরকে আবার একটু মনে করা দিই। মানব দেহের সাথে মিল রেখে আসলে এই শিরাগুলার নাম দিছে, এটার সাথে রুই মাছের কোনো মিল নাই। এই সাবক্লেভিয়ান শিরা এটা মানব দেহে আছে, জুগুলার শিরা মানব দেহে আছে, মানব দেহের সাথে মিল রেখে ওদের নাম দিছে আসলে। তো এটা মানুষের বডি না পড়লে তুমি বুঝতে পারবা না। বলো, আমাদের এই যে শার্টের যে কলার পড়ছি আমি, হ্যাঁ, এই কলারের দিকে হচ্ছে একটা হাড্ডি থাকে, সবাই হাত দাও, দেখো এরকম একটা লম্বা হাড্ডি, এখান থেকে এইটুকু পর্যন্ত দেখো একটা হাড্ডি চলে গেছে, একটা হাড্ডি। বলো তো এই হাড্ডিটার নাম কি? ক্লেভিকল। তাহলে বায়োলজিতে একটা কথা মনে রাখবা, সাব মানে হচ্ছে নিচে, সাব শব্দটার মানে হচ্ছে নিচে, আর ক্লেভিকল থেকে শব্দটা আসছে ক্লেভিয়ান, তার মানে সাবক্লেভিয়ান শব্দটার মানে হচ্ছে ক্লেভিকলের নিচে। তাহলে এটা যদি ক্লেভিকল হয়, তাহলে ক্লেভিকলের নিচের এরিয়াটাকে বলা হয় সাবক্লেভিয়ান। তাহলে বলো, ক্লেভিকলের নিচের এরিয়াটা মানুষের কি? বক্ষ, বক্ষ। তাহলে রুই মাছও সেম, এই সাবক্লেভিয়ান শিরা এই জন্য বক্ষ পাখনা থেকে রক্ত সরবরাহ করতেছে। বুঝতে পারছো? এটাই হচ্ছে কাহিনী। এই জন্য এটা বক্ষ পাখনা সাথে শ্রোণী পাখনা থেকে রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভিয়ারিতে উন্মুক্ত হয়। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে এই যে পশ্চাৎ কার্ডিনাল শিরা, দেখো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, ধরো এটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই যে এটা, আর এটা হচ্ছে তোমার ধরো হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা আর হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, দুই পাশের দুইটা হচ্ছে তোমার কার্ডিনাল শিরা। দেখো মাঝখানে হচ্ছে অনেকগুলো আড়াআড়ি আড়াআড়ি শাখার মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত। দেখো এটা ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। দেখো এই দুইটা শিরা পরস্পরের সাথে আড়াআড়ি অনেকগুলা শাখার মাধ্যমে যুক্ত। এই আড়াআড়ি শাখাগুলোকে তোমার বলা হয় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। আড়াআড়িকে ইংলিশে কি বলে? আড়াআড়িকে ইংলিশে বলা হয় ট্রান্সভার্স। ট্রান্সভার্স শব্দের মানে হচ্ছে আড়াআড়ি, বা এটার আরেকটা ভালো বাংলা হচ্ছে অনুপ্রস্থ। আড়াআড়ি বা অনুপ্রস্থ, এটাকে ইংলিশে বলা হয় ট্রান্সভার্স। আর অলওয়েজ মাথায় রাখবা, মেডিকেল সায়েন্সে দুইটা ধমনী অথবা দুইটা শিরা পরস্পরের সাথে যুক্ত হওয়াটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস এটা একটা মেডিকেল টার্ম। অ্যানাস্টোমোসিস, অ্যানাস্টোমোসিস। অ্যানাস্টোমোসিস হচ্ছে দুইটা নালী, সেটা ধমনী হোক, শিরা হোক, বা যে কোনো মানব দেহের দুইটা নালী পরস্পরের সাথে যুক্ত করাটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। তাহলে এই শাখাগুলা আলটিমেটলি দেখো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই দুইটাকে পরস্পরের সাথে যুক্ত করছে, এই জন্য এটাকে বলা হয় অনুপ্রস্থ বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস। তাহলে দেখছো যে কতিপয় অনুপ্রস্থ শিরা দ্বারা যুক্ত, এগুলোকে অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস বা ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বলে। অ্যানাস্টোমোসিস হচ্ছে এরকম দুইটা নালী পরস্পরের সাথে যুক্ত হইলে অ্যানাস্টোমোসিস, আর এখানে এই নালী দুইটাকে আড়াআড়ি ভাবে যুক্ত করছে, এই জন্য ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বলা হয়। ঠিক আছে, তাহলে এই বেসিকগুলা হোপফুলি হচ্ছে আমরা পারবো। তাহলে রুই মাছের এই জিনিসগুলো আমাদেরকে খুব ভালো মতো হচ্ছে পড়তে হবে। ঠিক আছে, কি পারা যাবে? আচ্ছা, তাহলে এইটুকু বেসিক আমার মনে হয় তোমরা হচ্ছে সবাই পারবা। তাহলে কি পারা যাবে? এইটুকু জানলেই তোমাদের মোটামুটি হবে। তাহলে এইভাবে হচ্ছে তোমার জিনিসগুলা করে। আচ্ছা, এখন আসো,
রুই মাছের এখানে একটা জিনিস খেয়াল করবা যে আমরা এখানে পোর্টাল শিরাতন্ত্র হচ্ছে পড়াই নাই, এটা আমি তোমাদেরকে একটু মুখে মুখে বলে দিই, জাস্ট খালি একটু বেসিকটা। তাহলে এটা তো আমাদের হচ্ছে কি হয়ে গেল, সিস্টেমিক শিরাতন্ত্র পড়ে ফেললাম, যে তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা আর হচ্ছে জুগুলার শিরা, এই তিন জোড়া মানে টোটাল 6টা শিরা মিলে হচ্ছে মানব দেহ বলতেছি, রুই মাছের প্রধান সিস্টেমিক শিরাতন্ত্র তৈরি করছে। এগুলোর আমরা বেসিকগুলো পড়ে ফেলছি। আচ্ছা, এখন আসো পোর্টাল শিরাতন্ত্র। এখানে আমি ছবি তুলি নাই, বাট পোর্টাল শিরাতন্ত্রটা আমি তোমাদেরকে একটু হালকা লেখে লেখে পড়াচ্ছি। তাহলে আমরা তো বললাম যে রুই মাছের শিরাতন্ত্র হচ্ছে দুই ভাগে, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, এটা পড়ে ফেলছি, আর একটা হচ্ছে পোর্টাল শিরাতন্ত্র। তাহলে তোমাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ পোর্টাল শিরাতন্ত্র? চলো পোর্টাল শিরাতন্ত্র কি এটা একটু বুঝি। আচ্ছা, আমরা একটু আগে বেসিক বলছি কি, যে শিরাগুলা কি হবে। দেখো, শিরাগুলা আলটিমেটলি দেখো কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে অক্সিজেন বিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সরাসরি হচ্ছে সে হৃৎপিণ্ডে যাবে। এটাই হচ্ছে একটা শিরার কাজ, ঠিক আছে। কিন্তু কিছু কিছু দুষ্ট প্রকৃতির শিরা আছে, কিছু কিছু দুষ্ট প্রকৃতির, কি ধরনের শিরা? দুষ্ট প্রকৃতির শিরা আছে যারা কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে সরাসরি হৃৎপিণ্ডে যায় না। কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করছে, কিন্তু সে সরাসরি হৃৎপিণ্ডে যাবে না, সে তৃতীয় কোনো অঙ্গে হচ্ছে আগে যাবে, সে তৃতীয় কোনো অঙ্গে যাবে, তারপরে সেই তৃতীয় অঙ্গ থেকে তারপরে সে হৃৎপিণ্ডে যাবে। মানে সে সরাসরি যাবে না, সে আরেক জায়গায় যাবে আগে, তারপরে সেখান থেকে হৃৎপিণ্ডে আসবে। এই ধরনের দুষ্ট প্রকৃতির শিরাকে তোমার বলা হয় পোর্টাল শিরা। পোর্টাল শিরা এটা হচ্ছে বেসিক জিনিস, ঠিক আছে। তাহলে হোয়াট ইজ পোর্টাল শিরা? তাহলে যেই শিরাগুলো হচ্ছে কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে তৃতীয় কোনো অঙ্গ হয়ে তারপরে হৃৎপিণ্ডে যায়, সেগুলোকে হচ্ছে আমরা পোর্টাল শিরা বলি। যেমন ধরো তুমি স্কুল থেকে, বা এটা বলে দেই এর মধ্যে, তাহলে হেপাটিক পোর্টাল শিরা নাম শুনেই বুঝতেছো আমার কি পড়ানোর দরকার আছে? হেপাটিক পোর্টাল শিরা, হেপাটিক শব্দের মানে কি বলো? বায়োলজিতে হেপাটিক শব্দের মানে হচ্ছে যকৃৎ, বায়োলজিতে হেপাটিক শব্দের মানে হচ্ছে যকৃৎ বা লিভার, যকৃৎ বা লিভার। দ্যাট মিন্স হেপাটিক পোর্টাল শিরা সেটা সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে সে আগে হচ্ছে লিভারে যাচ্ছে, আগে সে লিভারে যাবে, তারপরে লিভার থেকে হচ্ছে সে হৃৎপিণ্ডে যাবে। তো তাহলে রুই মাছের যেই শিরা, রুই মাছের কডাল শিরা আছে, একটা শিরা লেজের দিকে একটা শিরা আছে কডাল, রুই মাছের তাহলে লেজের দিকে একটা শিরার নাম হচ্ছে কডাল শিরা। কডাল শব্দের মানে হচ্ছে লেজ, তোমাদেরকে আমি পড়াইছি বারবার, ঠিক আছে। কডাল শব্দের মানে হচ্ছে লেজ। তাহলে রুই মাছের লেজের দিক থেকে হচ্ছে রক্তগুলাকে সংগ্রহ করে একটা শিরা আসে, সেই শিরাকে বলা হয় কডাল শিরা। কডাল মানে হচ্ছে লেজ, তো বুঝতেই পারতেছো, তার মানে কডাল শিরা হচ্ছে লেজের দিক থেকে রক্ত বহন করে। এখানে লেজ বলতে ওই যে পুচ্ছ পাখনাটাকে হচ্ছে বোঝানো হচ্ছে, মেইন যে পাখনাটা আর কি, ঠিক আছে, বুঝছো, ওই পুচ্ছ পাখনাটাকে আসলে বোঝানো হচ্ছে। তো তাহলে রুই মাছের লেজ বা পুচ্ছ পাখনা অঞ্চল থেকে হচ্ছে কডাল শিরা হচ্ছে রক্ত বহন করে আনার পর এখান থেকে একটা বড় শাখা বের হয়। দেখো এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এই যে সেই শাখাটা, এটা হচ্ছে কডাল শিরা। তাহলে কডাল শিরা লেজ থেকে রক্ত নিয়ে আসার পর দেখো সেই শিরাটা হচ্ছে একটা বড় শাখায় বিভক্ত হয়ে দেখো সেই শাখাটা হচ্ছে সরাসরি হচ্ছে যকৃতে চলে যাচ্ছে। তাহলে এই যে কডাল শিরা থেকে যেই শাখাটা সরাসরি তোমার যকৃতে চলে যাচ্ছে হৃৎপিণ্ডে না যেয়ে, এই জিনিসটাকেই তোমার বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। পরবর্তীতে এটা যকৃতে যাওয়ার পর সেখান থেকে আরেকটা শিরা তৈরি হয় যার নাম হচ্ছে হেপাটিক শিরা। পরে সেই হেপাটিক শিরা হচ্ছে আবার সেখান থেকে হৃৎপিণ্ডে যায়। তার মানে কডাল শিরা থেকে একটা শাখা হৃৎপিণ্ডে না যেয়ে সরাসরি যকৃতে চলে যাচ্ছে, এটাকেই বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। পরে যকৃত থেকে হচ্ছে আরেকটা শিরা তৈরি হয়, ওইটার নাম হচ্ছে শুধু হেপাটিক শিরা। ওইখানে কিন্তু আর কোনো পোর্টাল নাই, ওটা হচ্ছে শুধু হেপাটিক শিরা। পরে সেই শুধু হেপাটিক শিরাটা ওই যকৃত থেকে হচ্ছে রক্তগুলারে তোমার হৃৎপিণ্ডে নিয়ে যায়। তাহলে বুঝছো, তাহলে হেপাটিক শিরা এক জিনিস আর হেপাটিক পোর্টাল শিরা কিন্তু আরেক জিনিস। হেপাটিক পোর্টাল শিরা হচ্ছে সে কডাল শিরা থেকে উৎপত্তি লাভ করে সে সরাসরি হচ্ছে যকৃতে রক্ত নিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু সে সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে যকৃতে যাচ্ছে আগে, এই জন্য এটার নাম হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে। পরবর্তীতে ওই যকৃত থেকে আরেকটা শিরা তৈরি হয়েছে, ওইটা নর্মাল শিরা, ওইটা হচ্ছে যকৃত থেকে রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যাচ্ছে সরাসরি, ওইটার নাম হচ্ছে হেপাটিক শিরা। এইভাবে একটা হেপাটিক পোর্টাল শিরা আছে রুই মাছে। আর আরেকটা আছে হচ্ছে তোমার রেনাল পোর্টাল শিরা। এই রেনাল পোর্টাল শিরাটা কি দেখো, রেনাল পোর্টাল শিরাটা হচ্ছে এই যে রুই মাছের যে কডাল শিরা, মানে যেটা লেজ থেকে রক্ত নিয়ে আসতেছে, বলতো রুই মাছের লেজ তার দেহের কোন অংশ? অবশ্যই পশ্চাৎ অংশ, পিছনের দিকের অংশ। মাথা হচ্ছে সামনের দিকের অংশ, লেজ হচ্ছে পিছনের দিকের অংশ। তাহলে রুই মাছের কডাল শিরা
তার লেজ বা পিছনের দিকের অংশ থেকে হচ্ছে রক্ত বহন করে যখন সেই কডাল শিরাটা আসে, একটা তো তোমার হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চলে গেছে, কডাল শিরাটি একটু পরে এসে দুইটা শাখায় বিভক্ত হয়। এই দুইটা শাখার মধ্যেই আলটিমেটলি একটা শাখা হচ্ছে তোমার ওই যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরায় কনভার্ট হয়ে যায়, আরেকটা শাখা হচ্ছে সরাসরি বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয় না। তাহলে কডাল শিরা থেকে দেখো একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে চলে গেছে, এইটুকু তো বুঝছো, কোনো কনফিউশন নাই। আর একটু পরে এসে সেই কডাল শিরা হচ্ছে আরো দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এর মধ্যে একটা শাখা হচ্ছে ওই যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা কনভার্ট হয়ে গেছে, হয়ে সেটা আলটিমেটলি ওই যে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়েছে। কিন্তু বাম দিকের যে শাখাটা, বাম দিকের শাখাটা ফার্স্টেই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয় নাই, খুব ইম্পর্টেন্ট। তাহলে বাম দিকের শাখাটা কিন্তু ফার্স্টেই বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা হয় নাই, সে কি করছে, সে হচ্ছে ফার্স্টে রেনাল পোর্টাল শিরায় কনভার্ট হয়েছে। সে রেনাল পোর্টাল শিরায় কনভার্ট হয়ে এই শিরাটা হচ্ছে ফার্স্টে কিডনি, রেনাল মানে কিডনি, কিডনিতে হচ্ছে রক্ত সাপ্লাই করছে। পরে কিডনি থেকে হচ্ছে আরেকটা শিরা তৈরি হয়েছে, সেই শিরাটাকে তখন বলা হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, সেইটা হচ্ছে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়েছে। তার মানে ব্যাপারটা এরকম হইলো, আমি তোমাকে একটু ফ্লোচার্ট দিয়ে বুঝাই, এখানে ছবি তো আছেই, তারপর একটু ফ্লোচার্ট দিয়ে বুঝাই যে দেহের পিছনের অংশ থেকে বা লেজের দিক থেকে রক্ত বহন করে নিয়ে আসতেছে হচ্ছে কডাল শিরা, কডাল মানে হচ্ছে লেজ, ঠিক আছে, সেই কডাল শিরা আসতেছে, ধরো এরকম, আমি এটা ধরো রুই মাছের লেজ, ঠিক আছে, ওই যে লেজটা, ঠিক আছে, লেজ, তাহলে লেজের দিক থেকে হচ্ছে কডাল শিরা আসতেছে, কডাল শিরা, সেই কডাল শিরা থেকে ফার্স্টে একটা শাখা আলাদা হয়ে গেছে, সেটা আলটিমেটলি যকৃতে হচ্ছে রক্ত নিয়ে গেছে, এটারে তোমার বলা হয় হ্যাপাটিক পোর্টাল শিরা, কারণ সে সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে আগে যকৃতে গেছে, এই জন্য এটার নাম হয়েছে হ্যাপাটিক পোর্টাল শিরা, ঠিক আছে, গেল। তারপরে সেই যকৃত থেকে হচ্ছে তোমার ওই যে আরেকটা শিরা তৈরি হয়েছে, হ্যাপাটিক শিরা মিলে সেটা আলটিমেটলি হৃৎপিণ্ডে রক্ত দিচ্ছে, ঠিক আছে, গেল, এটার কাহিনী গেল। তারপরে কডাল শিরা আরেকটু দূরে এসে সে আলটিমেটলি দুইটা শাখায় বিভক্ত হয়েছে, এর মধ্যে যেটা ডান দিকের শাখা, ডান দিকের শাখাটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরায় কনভার্ট হয়ে সরাসরি ওই যে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়েছে, ঠিক আছে। আর এটা ডান দিক বলতেছি কেন, কারণ ওই যে বায়োলজিতে ছবি আঁকার সময় সবসময় আমরা একটা জিনিসকে সামনে থেকে দেখি, সো আমার যেটা বাম দিক সেটা অ্যাকচুয়ালি সেই প্রাণীটার হচ্ছে ডান দিক, যেমন তুমি আমাকে সামনে থেকে দেখতেছো, তোমার যেটা বাম দিক সেটা হচ্ছে আমার এটা, কিন্তু এটা তো আমার ডান দিক, ওই সেন্সে আর কি, ঠিক আছে, কেউ ভুলায় ফেলো না আবার। তাহলে ডান দিকের শাখাটা দেখো ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা হয়ে মানে ডাক্টাস কুবেরির মাধ্যমে সরাসরি হচ্ছে হৃৎপিণ্ডে চলে গেছে, ঠিক আছে। আর এই যে বাম দিকের যে শাখাটা বের হয়েছে কডাল শিরা থেকে, সেটা ফার্স্টে হচ্ছে তোমার কিডনিতে চলে গেছে, তাহলে যেহেতু এই শিরাটা সরাসরি হৃৎপিণ্ডে না যে কিডনিতে গেছে, মানে তৃতীয় কোনো অঙ্গে গেছে, এই জন্য এই শিরাটাকে তখন বলা হয় রেনাল পোর্টাল শিরা, রেনাল পোর্টাল শিরা। বায়োলজিতে রেনাল মানে হচ্ছে কিডনি, হ্যাপাটিক মানে হচ্ছে যকৃৎ, রেনাল মানে হচ্ছে কিডনি। তাহলে যেহেতু এটা কিডনিতে রক্ত সাপ্লাই করতেছে, মানে যেহেতু এটা সরাসরি হৃৎপিণ্ডে না যে কিডনিতে গেছে, এই জন্য এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। আর কিডনির বাংলা কি বলতো, বৃক্ক। তাহলে বৃক্ক বা কিডনিতে চলে গেছে রেনাল পোর্টাল শিরা, পরে সেই বৃক্ক থেকে হচ্ছে আরেকটা শাখা তৈরি হয়েছে, এইটাকে এখন বলা হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, কারণ এই শাখাটা আলটিমেটলি হচ্ছে ওই যে ডাক্টাস কুবেরিতে উন্মুক্ত হয়েছে। তাহলে এটাই হয়েছে কাহিনী, যে তাহলে ডান দিকের শাখাটা সরাসরি ডান পশ্চাৎ কার্ডিনাল শিরার মাধ্যমে ডাক্টাস কুবেরির মাধ্যমে সরাসরি হৃৎপিণ্ডে চলে গেছে, কিন্তু বাম দিকের শাখাটা ফার্স্টে কিডনিতে চলে গেছে, এই জন্য এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। পরে কিডনি থেকে আরেকটা শিরা তৈরি হয়েছে, সেইটা সরাসরি হচ্ছে ডাক্টাস কুবেরির মাধ্যমে হৃৎপিণ্ডে চলে গেছে, এই জন্য এইটাকে এখন নাম দিছে হচ্ছে বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এটাই কাহিনী। তাহলে রুই মাছে তাহলে দুই ধরনের পোর্টাল শিরা আছে, একটা হ্যাপাটিক পোর্টাল শিরা আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। দেখি ক্লিয়ার, একবারে কনফিউশন ক্লিয়ার না, এটাই হচ্ছে কাহিনী। তাহলে এখন জিনিসটা পড়ে ফেলবা, ইজি। এখন আসা হচ্ছে রুই মাছের হচ্ছে শ্বসন তন্ত্র। আচ্ছা, শ্বসন কাকে বলে এটি আমরা হাবিজাবি জানি, যে পরিবেশ থেকে হচ্ছে অক্সিজেন গ্রহণ করে সেই অক্সিজেন দ্বারা হচ্ছে খাদ্যবস্তুকে হচ্ছে জারিত করে আলটিমেটলি কি করে, শক্তি উৎপন্ন করে এবং সাথে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় শ্বসন প্রক্রিয়ায়, এটি আমরা জানি। আচ্ছা, এখন শ্বসন প্রক্রিয়াকে হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে দুইটা পর্যায়ে ভাগ করতে পারি, একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে বহিঃশ্বসন আর একটা হচ্ছে অন্তঃশ্বসন। আচ্ছা, বহিঃশ্বসন মানে কি? বহিঃশ্বসনটা হচ্ছে এটা কোষের বাইরে সংঘটিত হবে, এটা কোষের ভিতরে হবে না, এটা হচ্ছে কোষের বাইরে হবে। তাহলে বহিঃশ্বসন প্রক্রিয়াতে সে পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করবে আর পরিবেশে সে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করবে। আর অন্তঃশ্বসন, একটা বেসিক মাথায় রাখবা, বহি মানে কি, বাইরে। তাহলে এটা কিসের বাইরে বলতেছে? কোষের বাইরে বলতেছে। তার মানে বহিঃশ্বসন প্রক্রিয়াটা কোষের বাইরে হবে। কোষের বাইরে বলতে তার মানে পরিবেশ থেকে অক্সিজেন হচ্ছে রক্তে প্রবেশ করবে, আবার রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড হচ্ছে পরিবেশে চলে যাবে।
এটা হচ্ছে বহিঃশ্বসন প্রক্রিয়া। আর অন্তঃশ্বসন, অন্ত শব্দের মানে হচ্ছে ভিতরে, তাহলে এটা কিসের ভিতরে? কোষের ভিতরে। তার মানে অন্তঃশ্বসন হচ্ছে যেটা হয়, একটু বলি, এটা একটু হালকা বলি। ধরো এটা একটা কোষ, তাহলে কোষের ভিতরে মনে করো কি থাকে? খাদ্যবস্তু থাকে। তাহলে কোষের ভিতরে যে খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুর সাথে ধরো কোষের ভিতরে যে অক্সিজেন প্রবেশ করছে, কোষের ভিতরে যে অক্সিজেন প্রবেশ করছে সেই অক্সিজেনটা খাদ্যবস্তুর সাথে বিক্রিয়া করে, একে জারিত করে আলটিমেটলি এখান থেকে হচ্ছে শক্তি উৎপন্ন করতেছে, আর সাথে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। এইটুকুকে তোমার বলা হয় অন্তঃশ্বসন। তার মানে অন্ত শব্দের মানে হচ্ছে ভিতরে, দ্যাট মিনস এটা কোষের ভিতরে হচ্ছে, অর্থাৎ কোষের ভিতরে যে খাদ্যবস্তু জমা আছে সেই জমে থাকা বা শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। এটা আমরা সবাই জানি ভাই, মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে তোমার ফুলকা। আচ্ছা, আমাদের এখানে একটু মনে হয় একটু আটকে গেছে, হ্যাঁ একটু 1 মিনিটের জন্য আটকে গেছে। ওকে, একটু ঝামেলা হইতেছে। হ্যাঁ, ওকে, তো এখন কি সব ঠিক আছে? তাহলে আমি আবার একটু বলি, এই জিনিসটা একটু আরেকবার বলি। হ্যাঁ, এই জিনিসটা যেটা আমি বলতে চাই, দেখো যে অন্তঃশ্বসন, ঠিক আছে? অন্ত শব্দের মানে কি? অন্ত শব্দের মানে হচ্ছে তোমার ভিতরে, ঠিক আছে? অন্ত শব্দের মানে হচ্ছে তোমার ভিতরে, তাইলে এখানে কোষের ভিতরে হবে, অর্থাৎ অক্সিজেনগুলা কোষের ভিতরে, ধরো এটা একটা কোষ, কোষের ভিতরে প্রবেশ করে কোষের ভিতরে যে খাদ্যবস্তু আছে সেই খাদ্যবস্তুর সাথে জারণ প্রক্রিয়ার মাধ্যমে সে শক্তি উৎপন্ন করবে আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। এইটুকু হচ্ছে অন্তঃশ্বসন। আর বহিঃশ্বসন হচ্ছে পরিবেশ থেকে অক্সিজেন হচ্ছে তোমার রক্তে আসবে আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, এইটুকু হচ্ছে বহিঃশ্বসন। কারণ বহি মানে হচ্ছে বাইরে, মানে এই পুরো প্রসেসটা হচ্ছে কোষের বাইরে হচ্ছে, অর্থাৎ জাস্ট পরিবেশ থেকে অক্সিজেন হচ্ছে রক্তে আসতেছে আর রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে চলে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু এই জিনিসগুলা কোষের ভিতরে কিন্তু প্রবেশ করে নাই, এখনো কিন্তু এগুলা কোষের বাইরে আছে। এই জন্য এইটুকু হচ্ছে বহিঃশ্বসন, এটা হচ্ছে অন্তঃশ্বসন প্রক্রিয়া। ঠিক আছে, ওকে, এটা একটু বলছিলাম আর কি নেটের প্রবলেমের কারণে। তাহলে এখন আসো, রুই মাছ কি? এটা এক ধরনের কি মাছ না? তাহলে যেহেতু রুই মাছ হচ্ছে তোমার এক ধরনের মাছ, তাহলে অবশ্যই বুঝতেই পারতেছো রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। তাহলে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কি? ফুলকা। ঠিক আছে, তাহলে প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা। তাহলে ফুলকাগুলো হচ্ছে তোমার ফুলকা প্রকোষ্ঠতে হচ্ছে অবস্থান করে। এগুলা দেখবা গলবিলের দুই পাশে একটা একটা করে মোট 2টা হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ থাকে। এই যে রুই মাছ, তাহলে রুই মাছের দেহের দুই পাশে, এই পাশে একটা ওই পাশে একটা, এরকম একটা ফুলকা প্রকোষ্ঠ থাকে, যেটা হচ্ছে একটা কানকো দিয়ে ঢাকা থাকে। আমরা মাছের কানকো তো দেখছি, বাজার থেকে মাছ কিনে আনার সময় আমরা দেখছি না যে মাছের দুই পাশে হচ্ছে এরকম একটা জিনিস থাকে যেটাকে হাতের আঙ্গুল ঢুকায় হচ্ছে খোলা যায়, দেখছো না? হাতের আঙ্গুল ঢুকায় একটু ওপেন করা যায়, ওই ভিতরে লাল লাল, এটাই হচ্ছে রুই মাছের হচ্ছে ফুলকা প্রকোষ্ঠ বা হচ্ছে তোমার ফুলকা। আচ্ছা, আমাকে একটু জানাও। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ঠিক আছে, আমি শিরাতন্ত্রের পার্টটা আমি লাস্টে আরেকবার একটু বলবো না। ওকে, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা হোপফুলি হচ্ছে আমরা বলবো। তাহলে দেখো, তাহলে যেটা বলতেছিলাম, তাহলে একটু খেয়াল করো। তাহলে ফুলকা, তাহলে ফুলকাগুলো হচ্ছে ফুলকা প্রকোষ্ঠতে হচ্ছে অবস্থান করে। ঠিক আছে, ফুলকাগুলা, তাহলে এগুলো একটু কষ্ট করে হচ্ছে দেখবা। আচ্ছা, এখন আসো, তাহলে এখন রুই মাছের তাহলে যে ফুলকা প্রকোষ্ঠ হচ্ছে তোমার দেহের বাইরের দিকে যে অস্থি নির্মিত কানকো বা অপারকুলাম দিয়ে আবৃত থাকে। কানকো কোনগুলা? ওই যে মাছের দুই পাশে হচ্ছে এরকম ঢাকনার মতো স্ট্রাকচার থাকে যেখানে আঙ্গুল ঢুকায় হচ্ছে একটু ওপেন করা যায়, ওইটাই হচ্ছে কানকো। তাহলে কানকোর পশ্চাৎ কিনারায় হচ্ছে একটা পর্দা থাকে, এই পর্দাটার নাম হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা। এই ব্রাঙ্কিওস্টেগাল পর্দার মাধ্যমে হচ্ছে কানকোটা হচ্ছে সুন্দর করে আটকানো থাকে আর কি। ঠিক আছে, এই জিনিসটাই আর কি বলা হয়েছে। এখন আসো, রুই মাছের প্রতি পাশের হচ্ছে গলবিল প্রাচীরে মোট 5 জোড়া ফুলকা ছিদ্র থাকে। ফুলকা ছিদ্র থাকে 5 জোড়া, কিন্তু ফুলকা থাকে হচ্ছে 4টা করে, হচ্ছে মোট 4 জোড়া। এটা একটু মাথায় রাখবা। তাহলে রুই মাছের যে ফুলকা প্রকোষ্ঠ সেখানে হচ্ছে 5টা করে হচ্ছে তোমার টোটাল 5 জোড়া হচ্ছে তোমার ফুলকা ছিদ্র থাকে। তাহলে ফুলকা প্রকোষ্ঠে যেটা হয় যে ফুলকা প্রকোষ্ঠে হচ্ছে তোমার 5টা করে হচ্ছে তোমার মোট 5 জোড়া ফুলকা প্রকোষ্ঠে 5টা করে হচ্ছে মোট 5 জোড়া, এই পাশে 5টা ওই পাশে 5টা ফুলকা ছিদ্র থাকে। কিন্তু আলটিমেটলি হচ্ছে তোমার
ফুলকা প্রকোষ্ঠে ফুলকা থাকে হচ্ছে তোমার চারটা চারটা করে, টোটাল হচ্ছে 4 জোড়া ফুলকা থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে রুই মাছের হচ্ছে ফুলকার গঠন, এগুলো অত দরকার নাই। তাহলে রুই মাছের প্রত্যেকটা ফুলকা হচ্ছে তোমার দুইটা জিনিস দিয়ে গঠিত, একটা হচ্ছে ফুলকা আর্চ আর একটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট। আমি তোমাকে একটু বলে দিই, ফুলকা আর্চ আর একটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট, আমি একটু বলতেছি দাঁড়াও। প্রতিটি ফুলকা আর্চ হচ্ছে আবার অস্থি দ্বারা নির্মিত এবং এর মধ্যে হচ্ছে একটা ফুলকা রেকার পাওয়া যায়, ঠিক আছে। ফুলকা রেকার পাওয়া যায়, ফুলকা রেকার হচ্ছে খাদ্যবস্তুকে হচ্ছে গলবিল থেকে ফুলকা প্রকোষ্ঠে হচ্ছে তোমার প্রবেশে হচ্ছে বাধা দেয়, ঠিক আছে। এবং 2 সারি হচ্ছে উপরে ফুলকা ফিলামেন্ট বা ফুলকা ল্যামেলা থাকে। এই 2 সারির প্রত্যেক সারি ফিলামেন্টকে হচ্ছে হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বলে, আর দুইটার মাঝখানে হচ্ছে ইন্টার ব্রাঙ্কিয়াল হচ্ছে তোমার সেপ্টাম থাকে। আচ্ছা, জিনিসটা একটু খেয়াল করে দেখো, রুই মাছের যে ফুলকার গঠনটা আমি তোমাকে একটু বলি। তাহলে একটা রুই মাছের ফুলকা মেইনলি দুইটা অংশ নিয়ে হচ্ছে গঠিত, ঠিক আছে। একটা হলো ফুলকা আর্চ, এই যে দেখো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটা একটা সিঙ্গেল ফুলকা। তাহলে রুই মাছের প্রত্যেকটা ফুলকা হচ্ছে তোমার দুইটা অংশ। এই নিচের দিকের এই যে লাল লাল যে অংশটা বয়ে ছবি করছে, এটা হচ্ছে ফুলকা আর্চ, আর উপরের দিকের অংশটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট। এই দুটো অংশ নিয়ে হচ্ছে গঠিত। এখন ফুলকা আর্চের মধ্যে একটা কাটার মতো একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় ফুলকা রেকার। কাটার মতো একটা স্ট্রাকচার থাকে যেটাকে বলা হয় ফুলকা রেকার। এই ফুলকা রেকারের কাজ হচ্ছে গলবিল দিয়ে যদি কোনো খাবার প্রবেশ করে সেই খাবারগুলোকে আটকে ফেলা। দেখো রুই মাছ কই থাকে? রুই মাছ হচ্ছে তোমার পানির মধ্যে থাকে। সো রুই মাছ যখন তোমার পানির মধ্যে থাকে তখন পানির মধ্যেও কিন্তু তোমার বিভিন্ন ছোট ছোট হচ্ছে খাদ্যবস্তু থাকে রুই মাছের। কারণ রুই মাছ কি করে, ছোট ছোট জুও প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটন এগুলাকে খাদ্য হিসেবে গ্রহণ করে। সো সে যখন পানির মধ্যে থাকতেছে, পানির সাথে হচ্ছে কিছু পরিমাণ খাদ্যবস্তু কিন্তু তার এই যে কানকোর মাধ্যমে এই ফুলকা প্রকোষ্ঠে ঢুকতেছে। কিন্তু এই ফুলকা প্রকোষ্ঠ তো খাবার খাওয়ার জন্য না, এটা হচ্ছে শ্বসনের জন্য। তো এখানে যদি খাদ্যবস্তু ঢুকে ওর তো এখানে প্রবলেম হতে পারে। সো যাতে ওর এই জন্য প্রবলেম না হয় এই জন্য আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর জিনিস দিয়ে দিয়েছেন, ফুলকা রেকার দিয়ে দিয়েছেন। এই ফুলকা রেকারগুলো কাটার মতো, সেগুলো ছাকনির মতো কাজ করে। অর্থাৎ ছোট ছোট খাদ্যবস্তুগুলো যদি কোনো কারণে পানির সাথে ওর এইখান দিয়ে যদি ফুলকার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, সেগুলো এই ফুলকা রেকারের মধ্যে আটকে যায়, মানে এটা ছাকনির মতো কাজ করে। এটাই আর কি কাজ, ঠিক আছে। কারণ ও তো খাবে হচ্ছে মুখ দিয়ে, ওর তো খাবার এদিক দিয়ে ঢুকলে তো লাভ নাই কোনো, উল্টা আরো শ্বসন মানে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জন্য ফুলকা রেকার হচ্ছে ছাকনির মতো কাজ করে, যাতে ছোট ছোট খাদ্যবস্তু যাতে এখান দিয়ে ঢুকতে না পারে। আচ্ছা, তাহলে একটা হচ্ছে ফুলকা আর্চ আর একটা হচ্ছে ফুলকা ফিলামেন্ট। এখন খেয়াল করে দেখো, ফুলকা ফিলামেন্ট হচ্ছে আবার তোমার 2 সারি। তাহলে রুই মাছের যে টোটাল যে ফুলকা ফিলামেন্টটা, তোমরা একটু খেয়াল করো যে ফুলকা ফিলামেন্টটা হচ্ছে আবার তোমার কয় সারি? এই ফুলকা ফিলামেন্টটা হচ্ছে তোমার আবার 2 সারি। দেখো এটা এক সারি, এটা এক সারি, তাহলে এটা এক সারি, এটা এক সারি, তাহলে টোটাল 2 সারি হচ্ছে ফুলকা ফিলামেন্ট থাকে। তাহলে এর মধ্যে যে কোনো এক সারি ফুলকা ফিলামেন্ট, এটা কি পুরা ফুলকাটার অর্ধেক না? তাহলে যেহেতু 2 সারি ফুলকা নিয়ে হচ্ছে তোমার মানে 2 সারি ফুলকা ফিলামেন্ট নিয়ে, ফিলামেন্ট মানে সুতা, তাহলে এটা একটা এক সারি ফুলকা ফিলামেন্ট, এটা আরেক সারি ফুলকা ফিলামেন্ট। তাহলে 2 সারি ফুলকা ফিলামেন্ট নিয়ে যেহেতু তার একটা সিঙ্গেল ফুলকা গঠিত হয়, তাহলে যে কোনো এক সারি ফুলকা ফিলামেন্ট নিয়ে তার কি অর্ধেক ফুলকা গঠিত হবে, মানে অঙ্কের মতো যে 2টা মিলে টোটাল একটা ফুলকা তৈরি করে। তাহলে যে কোনো এক পাশের হচ্ছে এক সারি ফুলকা ফিলামেন্ট হচ্ছে অর্ধেক ফুলকা তৈরি করে। এই অর্ধেক ফুলকাকে তোমার বলা হয় হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বা অর্ধ ফুলকা। এটাই বলা হয়েছে যে তাহলে 2 সারির দেখো যে প্রত্যেকটা সারি, তাহলে 2টা মিলে যদি টোটাল ফুলকা তৈরি করে, তাহলে 2 সারির মধ্যে প্রত্যেকটা সারি ফিলামেন্টকে এই জন্য হেমি ব্রাঙ্ক বা ডেমি ব্রাঙ্ক বা অর্ধ ফুলকা বলে। আর এই 2 সারি হেমি ব্রাঙ্কের মধ্যেই তোমার আলটিমেটলি কি আছে? ইন্টার ব্রাঙ্কিয়াল হচ্ছে সেপ্টাম আছে। তাহলে 2 সারি যে হেমি ব্রাঙ্ক আছে, এই 2 সারি হচ্ছে তোমার হেমি ব্রাঙ্কের মাঝখানে হচ্ছে ইন্টার ব্রাঙ্কিয়াল নামে একটা সেপ্টাম থাকে, একটা ব্যবধায়ক পর্দা থাকে, ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। দেখো ইন্টার মানে কি? মাঝখানে। 2টা স্কুলের মাঝখানে ফুটবল টুর্নামেন্ট, ইন্টার স্কুল টুর্নামেন্ট। তাহলে ইন্টার শব্দটার মানে হচ্ছে মাঝখানে। তাহলে এই 2টার মাঝখানে যে একটা স্ট্রাকচার আছে, একটা পর্দার মতো আছে, এটাকে বলা হয় তাহলে ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম। সেপ্টামের বাংলা হচ্ছে ব্যবধায়ক বা পর্দা, ব্যবধায়ক বা পর্দা, এটাকে ইংলিশে বলা হয় সেপ্টাম। সেপ্টাম তাহলে ইন্টার ব্রাঙ্কিয়াল, ইন্টার মানে মাঝখানে, তাহলে ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম বা পর্দা হচ্ছে পাওয়া যায়, ঠিক আছে। এটাই হচ্ছে বলা হয়েছে। তাহলে পারা যাবে, তাহলে 2 সারি হেমি ব্রাঙ্কের মধ্যে তাহলে হ্রাসপ্রাপ্ত ইন্টার ব্রাঙ্কিয়াল সেপ্টাম বা হচ্ছে তোমার পর্দা থাকে। আচ্ছা, এখন ওই যে বলছিলাম যে প্রতিটি ফুলকা 2 সারি ফুলকা ফিলামেন্ট বহন করে, তাহলে 2 সারি ফুলকা ফিলামেন্ট মিলে তোমার কিন্তু টোটাল ফুলকা তৈরি হয়েছে, তাই না?
তাহলে দেখো এক সারি ফুলকা ফিলামেন্ট, এটা এক সারি ফুলকা ফিলামেন্ট, তাহলে দেখো যে দুই সারি হচ্ছে তোমার ফুলকা ফিলামেন্ট মিলে টোটাল কিন্তু ফুলকাটা তৈরি করছে। তাহলে টোটাল ফুলকাকে এই জন্য বলা হয় হলো ব্রাঙ্ক। হলো মানে সম্পূর্ণ, বুঝছো? আর ব্রাঙ্ক মানে এখানে ফুলকা বোঝাচ্ছে, তাহলে হলো শব্দের মানে হচ্ছে সম্পূর্ণ, ব্রাঙ্ক হচ্ছে ফুলকা, তাহলে হলো ব্রাঙ্ক বা সম্পূর্ণ ফুলকা। বুঝছো জিনিসটা এরকম যে দুই সারি মিলে কিন্তু তোমার টোটাল ফুলকা তৈরি করতেছে, এই জন্য দুই সারি ফুলকা ফিলামেন্ট মিলে ফুলকাটাকে তখন বলা হয় হলো ব্রাঙ্ক। ব্রাঙ্ক মানে ফুলকা, হলো মানে সম্পূর্ণ। আর যে কোনো এক সারি মিলে অর্ধেক ফুলকা তৈরি করতেছে, এই জন্য এটাকে বলা হয় ডেমি ব্রাঙ্ক বা হেমি ব্রাঙ্ক বা অর্ধ ফুলকা বলা হয় তখন। ঠিক আছে, তাহলে এই টার্মগুলা হোপফুলি তোমরা পারবা। তাহলে এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই, তাহলে পারবা, আর কিছু এখান থেকে দেখার দরকার নাই। আচ্ছা, এবার আসো রুই মাছের হচ্ছে শ্বসন কৌশল। তাহলে শ্বসন কৌশলটা খুবই ইজি, বুঝতেই পারতেছো। রুই মাছে হচ্ছে দুই ধাপে হচ্ছে শ্বাসক্রিয়া ঘটে, একটা হচ্ছে শ্বাস গ্রহণ আর একটা হচ্ছে শ্বাস ত্যাগ। ঠিক আছে, আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, রুই মাছের যে ফুলকা সেটা হচ্ছে চোষণ পাম্প বা সাকশন পাম্প হিসেবে কাজ করে। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। তাহলে রুই মাছের ফুলকা প্রকোষ্ঠ কি হিসেবে কাজ করে? চোষণ পাম্প বা সাকশন পাম্প হিসেবে হচ্ছে তোমার কাজ করে। তাহলে কিভাবে জিনিসটা হয় দেখো, আমরা দেখি। ফার্স্টে শ্বাস গ্রহণ কি হয়। রুই মাছের এখানে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ আর হচ্ছে ফুলকা আর্চ। আমি এখানে মনে রাখতাম হাই ফুলকা। ঠিক আছে, আমি এখানে মনে রাখতাম হচ্ছে হাই ফুলকা। আমি বলতেছি হাই ফুলকা। তাহলে হাইতে হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, পরের হাইতে হচ্ছে হাইওয়েড আর্চ, আর ফুলকাতে হচ্ছে ফুলকা আর্চ। তাহলে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ আর ফুলকা আর্চের ক্রিয়ার ফলে রুই মাছের হচ্ছে মুখ গহ্বর এবং হচ্ছে তার গলবিলের হচ্ছে তোমার প্রসারণ ঘটে। ঠিক আছে, দেখো এই যে তুমি খেয়াল করো যে ফার্স্টে হচ্ছে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ এবং ফুলকা আর্চের ক্রিয়ার ফলে রুই মাছের দেখো এই যে মুখ গহ্বর, এই যে মুখের যে গর্তটা দেখো, মুখ গহ্বর খুলে গেছে, হা হয়ে গেছে, আর তার ভিতরের যে জায়গাটা গলবিল, তার গলবিলও প্রসারিত হয়ে গেছে, আর তার ফুলকা আর্চগুলো হচ্ছে তোমার ওপেন হয়ে গেছে। এই যে দেখো ফুলকা আর্চগুলো ওপেন হয়েছে, যে এটা হচ্ছে চারটা ফুলকা, এখানে চারটা ফুলকা, এগুলো ওপেন হয়ে গেছে, আর তার কানকো হচ্ছে উন্মুক্ত হয়ে গেছে। ঠিক আছে, মানে সরি, ফুলকা আর্চগুলো হচ্ছে একটু প্রশস্ত হয়ে গেছে, মুখ খুলে গেছে আর কি, মুখ খুলে গেছে। তাহলে মুখ খুলে যাওয়ার কারণে দেখো মুখ গহ্বরের আয়তন বৃদ্ধি পাইছে, এই গলবিল অঞ্চলের আয়তন বৃদ্ধি পাইছে, ফুলকাগুলো হচ্ছে একটু প্রসারিত হয়েছে শ্বাস গ্রহণের সময়। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি। হ্যাঁ,
ওকে, তো যেটা বলতেছিলাম তোমাদের হয়তো শিরাতন্ত্র পড়ানোর সময় একটু হয়তো নেটে প্রবলেম করছে, যাই হোক সমস্যা নাই। তো এখন সব কিছু ঠিক আছে, আমি হচ্ছে ফোনটা নিয়ে আসছি এই আজানের ব্রেকের সময়, তো এখন দেখতেছি আই হোপ এখন আর প্রবলেম করবে না। আমি শেষে ক্লাস শেষ করার পরে আমরা 2-4-5 মিনিটের শিরাতন্ত্রটা আরেকবার একটু বলবো না, ঠিক আছে, সুন্দর করে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, তাহলে যেটা বলতেছিলাম যে তাহলে ফুলকার জিনিসটা, ঠিক আছে, ফুলকার জিনিসটা তো আমরা বুঝতে পেরেছি। তাহলে এখন আসা হচ্ছে তোমার শ্বসন কৌশল। তাহলে শ্বাস গ্রহণ কিভাবে করে, তাহলে মনে রাখবা হচ্ছে হাই হাই ফুলকা। আচ্ছা, একটা কথা খালি মাথায় রাখবা যে শ্বাস গ্রহণের সময়, আচ্ছা আমরা মানুষ কি করি বলো, আমরা যখন রুই মাছের তো আর আমাদের মতো মানে এত উন্নত না, তাহলে আমরা মানুষ শ্বাস গ্রহণের সময় কি করি, হা করে শ্বাস নেই না, যে হা করে হচ্ছে শ্বাস নেই। রুই মাছ মনে রাখবা যেভাবে শ্বাস নেয়, সে হা করে শ্বাস নেয়, তার মানে শ্বাস নেওয়ার সময় রুই মাছের মুখ গহ্বর হচ্ছে খুলে যায়, এটি খালি মাথায় রাখবা। তাহলে মানুষ যেমন হা করে শ্বাস নেয়, এরকম রুই মাছও হচ্ছে হা করে শ্বাস নেয়। দ্যাট মিনস সে যখন শ্বাস নেয় তখন তার মুখ খুলে যায়, মুখ খুলে যাওয়ার কারণে সে হা করে হচ্ছে মুখ গহ্বরের আয়তন বেড়ে যায়, আর মুখ গহ্বরের পিছনে যে গলবিল অঞ্চল আছে সেই গলবিল অঞ্চলের হচ্ছে তোমার আয়তন বেড়ে যায়, ঠিক আছে। এইটুকুই তাহলে হচ্ছে মাথায় রাখবা, আর কিছু লাগবে না। আচ্ছা, তাহলে হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ এবং ফুলকা আর্চের ক্রিয়ার ফলে হচ্ছে গলবিল এবং মুখ গহ্বরের হচ্ছে প্রসারণ হয়। ফুলকা আর্চ হচ্ছে তোমার বাইরের দিকে প্রসারিত হয়, ওই যে মুখ খুলে যায়, দেখছো কপাটিকা খুলে যায়, ফলে এগুলোর আয়তন বৃদ্ধি পায়। মানে সহজ কথা হচ্ছে এই জিনিসগুলোর আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে অক্সিজেন সমৃদ্ধ যে পানি আছে, কারণ রুই মাছ তো পানির মধ্যে থাকে, এই জন্য এগুলোর আয়তন বৃদ্ধি পাওয়ার কারণে অক্সিজেন সমৃদ্ধ পানিগুলা তখন হচ্ছে ভিতরে প্রবেশ করে এবং সেটা আলটিমেটলি যে ফুলকা প্রকোষ্ঠের যে ফুলকা আছে সেই ফুলকাগুলোকে হচ্ছে ভিজিয়ে দেয়। অর্থাৎ সেই পানিগুলা, অক্সিজেন সমৃদ্ধ পানিগুলা হচ্ছে মুখ গহ্বর এবং গলবিলে প্রবেশ করার পর সেগুলো ফুলকার কাছে চলে যায়, ফুলকাগুলোকে পানি দ্বারা হচ্ছে ভিজায় দেয় বা সিক্ত করে। ভিজায় দেওয়ার পর ওই যে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সেই পানির অক্সিজেনগুলো ফুলকার মধ্যে চলে আসে, বুঝতে পারছো? এবং এই সময়টাই হচ্ছে তোমার কানকোটা হচ্ছে বন্ধ থাকে, বুঝতে পারছো? মনে রাখবে এই সময়টাই রুই মাছের যে কানকো, সেই কানকোটা হচ্ছে তোমার দৃঢ়ভাবে হচ্ছে তোমার বন্ধ থাকে। কিসের মাধ্যমে বন্ধ থাকে? ওই যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দার মাধ্যমে কানকোটা হচ্ছে দৃঢ়ভাবে বন্ধ থাকে। তাহলে সে কিভাবে শ্বাস গ্রহণ বা অক্সিজেন গ্রহণ করতেছে? খুব সিম্পল, মনে রাখবা মানুষ যেমন হা করে শ্বাস নেয়, রুই মাছও সেম। তাহলে শ্বাস নেওয়ার সময় বা অক্সিজেন গ্রহণ করার সময় রুই মাছের হচ্ছে মুখ খুলে যায়, ফলে মুখ গহ্বরের আয়তন বেড়ে যায়, গলবিল অঞ্চলের আয়তন বেড়ে যায়। আর এই কাজটা করার পিছনে তিনটা জিনিস ভূমিকা পালন করে, যে হাই ফুলকা, হাইপোব্রাঙ্কিয়াল পেশি, হাইওয়েড আর্চ আর যে ফুলকা আর্চের এই তিনটার কাজের কারণে তার মুখ খুলে যায়, আলটিমেটলি হচ্ছে মুখ গহ্বর ওপেন হয়ে যায়, তার হচ্ছে গলবিল ওপেন হয়ে যায় হচ্ছে। ওকে, হয়ে গেল। হওয়ার পর কি হইলো? এখন অক্সিজেন সমৃদ্ধ যে পানি আছে, যেহেতু মুখ খোলা, তাহলে অক্সিজেন সমৃদ্ধ পানিগুলা হচ্ছে মুখ গহ্বর এবং হচ্ছে গলবিলে প্রবেশ করার পর সেই পানিগুলা হচ্ছে ফুলকাগুলাকে ভিজায়া দেয় বা সিক্ত করে। সিক্ত শব্দটার মানে হচ্ছে ভিজানো। ভিজায় দেওয়ার পরে সেই পানির মধ্যে যে অক্সিজেন আছে সেই অক্সিজেনগুলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ফুলকায় প্রবেশ করে, ব্যাস, তাহলে শ্বাস গ্রহণ হয়ে গেল। আর এই সময় মাথায় রাখবা যে ওদের যে কানকোটা, সেই কানকোটা হচ্ছে দৃঢ়ভাবে হচ্ছে তোমার বন্ধ থাকে, আটকানো থাকে, বা দৃঢ়ভাবে হচ্ছে তোমার কি থাকে? বন্ধ থাকে, ঠিক আছে। কিসের মাধ্যমে? ব্রাঙ্কিওস্টেগাল পর্দার মাধ্যমে। তাহলে এইভাবে ওদের শ্বাস গ্রহণ হয়ে গেল, অর্থাৎ অক্সিজেনগুলা তোমার ফুলকায় চলে গেছে, শ্বাস গ্রহণ শেষ। এবার আসো শ্বাস ত্যাগ। তাহলে শ্বাস ত্যাগ কেমনে হবে? শ্বাস ত্যাগের সময় বুঝতেই পারতেছে এখন উল্টা হবে, অর্থাৎ এই পর্যায়ে হচ্ছে তোমার মুখ গহ্বর এবং গলবিলের হচ্ছে তাহলে সংকোচন হবে। আগের বার প্রসারণ হয়েছে, তাহলে এখন সংকোচন হবে। দেখো এই যে মুখ গহ্বরের হচ্ছে সংকোচন হয়েছে, ছোট হয়ে গেছে, দেখো গলবিলটাও ছোট হয়ে গেছে, সংকোচন হয়েছে এবং মুখটা বন্ধ হয়ে যাবে। সংকোচন হয়েছে এবং দেখো মুখটা হচ্ছে তোমার বন্ধ হয়ে গেছে। তো আয়তন কমে যায়, সংকুচিত হয়, এবং মুখটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সবাই জানি আয়তন কমে গেলে চাপ বেড়ে যায়। ওই যে বয়লের সূত্র পড়ছো না, আয়তন কমলে চাপ বাড়ে। তো এখন আয়তন কমে যাওয়ার কারণে এর ভিতরে যে পানিগুলো আছে সেই পানির উপরে চাপ বেড়ে যায়। তো পানি তখন চাপ বেড়ে যাওয়ার কারণে পানিগুলো তখন বাইরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সমস্যাটা হচ্ছে এখন তো মুখ বন্ধ হয়ে গেছে, তাহলে সেই পানিগুলো বের হবে কোন দিক দিয়ে? এখন সেই পানিগুলোকে বের হওয়ার জন্য তখন এই যে কানকো আছে না, কানকো খুলে যায়। কানকো খুলে যে পানিগুলা তখন এই যে ফুলকা প্রকোষ্ঠ পথে সে আলটিমেটলি কানকোর মাধ্যমে বাইরে বের হয়ে আসে পানিগুলা, ঠিক আছে। এইটাই আর কি, যে এই সময় মৌখিক কপাটিকা মুখছিদ্রকে এই যে বন্ধ করে রাখে, ফলে ওই পথে পানি বের হতে পারে না। তার মানে শ্বাস ত্যাগের সময় আসলে কি হচ্ছে?
শ্বাসত্যাগ বা নিঃশ্বাসের সময় আসলে পানিগুলা বাইরে চলে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় পানির বহিঃপ্রবাহও বলা হয়। আর শ্বাস গ্রহণের সময় পানিগুলা ভিতরে প্রবেশ করতেছে, এই জন্য এটাকে পানির অন্তঃপ্রবাহ বলা হয়। অন্ত মানে ভিতরে আসতেছে। তাহলে কি বুঝছো? তাহলে শ্বাসত্যাগটা বুঝছো? শ্বাসত্যাগটা হচ্ছে আগেরটার উল্টা, যে এখন মুখ গহ্বর সংকুচিত হবে, গলবিল সংকুচিত হবে। সংকুচিত হলে আয়তন কমে যাবে, আর আয়তন কমলে আমরা সবাই জানি চাপ বেড়ে যায়, ফলে পানির উপরে চাপ বেড়ে যাচ্ছে। এখন পানি বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এখন এই যে মৌখিক কপাটিকা হচ্ছে বন্ধ হয়ে যাওয়ার কারণে মুখটা বন্ধ হয়ে গেছে, তাহলে পানিগুলো আর এই দিক দিয়ে বের হতে পারতেছে না। তখন কি হয়? তখন এই যে কানকগুলা খুলে যায়, ফলে কানক খুলে যাওয়ার কারণে এই রাস্তা দিয়ে পানিগুলা বাইরে বের হয়ে আসে। এটাই হচ্ছে শ্বাসত্যাগ বা নিঃশ্বাস বা পানির বহিঃপ্রবাহ, কারণ পানিগুলো বাইরে বের হয়ে যাচ্ছে, বহিঃপ্রবাহ। ঠিক আছে, পারা যাবে, একবার ইজি জিনিস। তাহলে এগুলো একটু মাথায় রাখবা। তাহলে ওই যে মনে রাখবে এভাবে যে আমরা শ্বাস নেওয়ার সময় মুখ হা করি, তার মানে শ্বাস নেওয়ার সময় মুখ খোলা থাকে, বাকিটা তুমি নিজেই বুঝতেছো। মুখ খোলা থাকে মানে কি? হা, তার মানে মুখ গহ্বরের আয়তন বৃদ্ধি পাচ্ছে, গলবিলের আয়তন বৃদ্ধি পাচ্ছে, ফলে পানিগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করতেছে, করে ফুলকাগুলোকে ভিজায়া দিচ্ছে, আর পানির যে অক্সিজেনগুলো সেগুলো ব্যাপন প্রক্রিয়াতে ফুলকায় চলে আসতেছে। বাট এই সময়টায় কানকোটা খালি বন্ধ থাকে, শেষ আমাদের শ্বাস গ্রহণ বা পানির অন্তঃপ্রবাহ শেষ। এরপর একটা উল্টা, এবারে মুখ বন্ধ হয়ে গেছে, আয়তন কমে গেছে, পানির উপরে চাপ বেড়ে গেছে, পানি এখন বেশি চাপ পাওয়ার কারণে পানি বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কারণ কোনো কিছুর উপর চাপ দিলে সেটা কিন্তু বের হয়ে যায়। তুমি মনে করো একটা পানির বোতলে চাপ দাও, দেখবা পানিগুলা সব বের হয়ে যাবে কিন্তু মুখ দিয়ে, তাই না? ব্যাপারটা এরকম। তো চাপ বেড়ে গেছে, পানিগুলো বের হয়ে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু মুখ তো বন্ধ, তাহলে ওই দিক দিয়ে বের হতে পারতেছে না, তখন ওই কানকো খুলে যে ওই রাস্তা দিয়ে পানি বের হয়ে যায়। ঠিক আছে, পারা যাবে। এখন তাহলে আনুষঙ্গিক শ্বসন অঙ্গ। তাহলে রুই মাছের মেইন শ্বসন অঙ্গ হচ্ছে তোমার কি? ফুলকা। এটা শ্বাস প্রশ্বাসে মেইন ভূমিকা পালন করে। তবে এর পাশাপাশি হচ্ছে দেখো যে ব্রাঙ্কিওস্টেগাল পর্দাও কিন্তু শ্বাস প্রশ্বাসে একটু ভূমিকা রাখতেছে, সাথে পটকা। এই জন্য ব্রাঙ্কিওস্টেগাল পর্দা এবং হচ্ছে পটকা, এই দুইটা শ্বসনে হচ্ছে তোমার কিছু পরিমাণে সহায়তা করে, এই জন্য এগুলোর হচ্ছে আনুষঙ্গিক শ্বসন অঙ্গ বলে। তাহলে রুই মাছের প্রধান শ্বসন অঙ্গ কোনটা বলো? তাহলে প্রধান শ্বসন অঙ্গ তো অবশ্যই ফুলকা, এটা তো বুঝতেই পারতেছো। প্রধান শ্বসন অঙ্গ হচ্ছে ফুলকা, তবে ফুলকাকে বিভিন্ন কাজে সহায়তা করতেছে হচ্ছে ব্রাঙ্কিওস্টেগাল পর্দা আর হচ্ছে পটকা, এই জন্য এই দুইটা হচ্ছে আনুষঙ্গিক শ্বসন অঙ্গ, মানে হেল্পার তারা আর কি। আচ্ছা, এখন আসা হচ্ছে এই জিনিসগুলো আমরা পারবো, এইগুলা তো বুঝতেই পারতেছো। প্রতিস্রোততন্ত্র, প্রতিস্রোততন্ত্রটা হচ্ছে আমরা পড়ি, আর এই যেখানে অন্তর্বাহী বহির্বাহী ধমনির যে কথাগুলো আছে এগুলো আমরা ধমনীতন্ত্রে পড়াইছি, এই অংশটা প্রথম ক্লাসে পড়াইছি আরো ডিটেলসে, এইগুলো এখন দেখার পারবা তোমরা। প্রতিস্রোততন্ত্র কি? আচ্ছা, রুই মাছের ফুলকায় যে রক্তনালী আছে, সেই রক্তনালীর মধ্য দিয়ে যে রক্তগুলা প্রবাহিত হয় সেটা সবসময় পানি স্রোতের হচ্ছে তোমার বিপরীত দিকে প্রবাহিত হয়। দ্যাট মিনস রুই মাছের ফুলকার মধ্যে, ফুলকার থেকে তো ওই যে আমরা পড়াইছি না যে ফুলকার থেকে হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বের হয়ে যায়, ওই যে হৃৎপিণ্ড থেকে হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে ফুলকায় আসতেছে, আর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে ফুলকা থেকে বের হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এগুলো পড়াইছি। তাহলে এই যে রুই মাছের মধ্যে, ফুলকার মধ্যে যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তাহলে এর ভিতর দিয়ে যে রক্ত প্রবাহিত হয় সেই রক্তগুলার গতিপথ যেই দিকে, রুই মাছের ফুলকার মধ্য দিয়ে যে পানি প্রবাহিত হয় সেই পানির গতিপথ হচ্ছে ঠিক তার উল্টা দিকে। বুঝছো? মানে ব্যাপারটা এরকম, যে রুই মাছের ফুলকার মধ্যে রক্ত যদি এই দিকে যায় তাহলে পানি যাবে হচ্ছে এই যে এই দিকে যাচ্ছে, উল্টা। ঠিক আছে, তাহলে রুই মাছের ফুলকায় রক্তের প্রবাহ আর হচ্ছে পানির প্রবাহ এই দুইটা হচ্ছে বিপরীতমুখী, এটাকে হচ্ছে তোমার প্রতিস্রোততন্ত্র বলে, বা ইংলিশে বলা হয় কাউন্টার কারেন্ট সিস্টেম। কারেন্ট মানে হচ্ছে স্রোত, তার মানে রক্তের স্রোত একদিকে, পানির স্রোত আরেক দিকে, কারেন্ট মানে স্রোত, আর কাউন্টার মানে বিপরীত, তার মানে রক্তের স্রোত যেদিকে পানির স্রোত তার বিপরীত দিকে, এই জন্য এটাকে কাউন্টার কারেন্ট সিস্টেম বা বাংলায় বলা হয় প্রতিস্রোত রক্ত, প্রতিস্রোত প্রবাহ। আমার একটু ঝামেলা হয়েছে, দাঁড়াও একটু দাঁড়াও তো, আজকে একটু এত ঝামেলা করতেছে কেন? দাঁড়াও, ওয়াইফাই হচ্ছে দিছি, হোপফুলি ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আজকে একটু হচ্ছে নেটের এখানে সমস্যা হয়েছে, এই জন্য আমি এটা চেঞ্জ করে ফেলছি আর কি, নেটটাই চেঞ্জ করে ফেলছি। আমাদের তো দুইটা নেট, ওই আরেকটাই দিয়ে দিছি আর কি। আর এখন তো মনে করো যে সামনে ফোন আছে, আমি এখন দেখতে পাইছি যে হ্যাঁ আটকে গেছে এখানে। এতক্ষণ একটু আগে হয়তো ফোন ছিল না দেখে বুঝি নাই। নর্মালি নেট সমস্যা করে না, আল্লাহর মতো তো টানা কতদিন ধরে ক্লাস নিচ্ছি, প্রবলেম করে না। আজকে কি কারণে করতেছে কে জানে, এটা করতে পারে, আসলে খুব নর্মাল জিনিস। আজকেই ফোন নাই, আজকেই নেটটা প্রবলেম করতেছে, ঠিক আছে। অন্যদিন ফোন থাকে দেখি যে সুন্দর করে স্মুথলি চলতেছে। যাই হোক, তো নেটের ইটা চেঞ্জ করে ফেলছি, লাইন চেঞ্জ করে আরেক লাইনে দিছি, হোপফুলি এখন আর সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। ওকে, যাই হোক,
তো আমি একটু তাহলে প্রতিস্রোতটা আবার বলি, এইটুকু অংশটাই আমি আবার বলি কারণ এর আগ পর্যন্ত তো ঠিক ছিল। তাহলে প্রতিস্রোতে যে জিনিসটা হয়েছে যে রুই মাছের ফুলকায়, হ্যাঁ রুই মাছের ফুলকার মধ্যে কি আছে বলো তো? রুই মাছের ফুলকার মধ্যে হচ্ছে তোমার রক্তনালী আছে, তাই না? তাহলে এই যে রুই মাছের ফুলকার মধ্যে যে রক্তনালী আছে, তার 1 মিনিট, ঠিক আছে। প্রতিস্রোত তন্ত্র থেকে আমি শুরু করি, এটা খুবই ইজি। যে রুই মাছের ফুলকার মধ্যে ধমনী আছে না, এটা আমরা ধমনী তন্ত্রে পড়াইছি যে রুই মাছের ফুলকার মধ্যে যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ধমনী তন্ত্রগুলো আছে। তাহলে এই ধমনীর মধ্যে কি হয়? রক্তের প্রবাহ হয়। তাহলে এই যে রুই মাছের ফুলকায় যে রক্তনালীগুলো আছে, সেই রক্তনালীগুলোর মধ্যে রক্তস্রোতের প্রবাহ যদি এদিকে হয়, তাহলে রুই মাছের ফুলকার মধ্য দিয়ে পানি স্রোতের প্রবাহ হচ্ছে তার বিপরীত দিকে হয়। বুঝতে পারছো? তার মানে রুই মাছের যে ফুলকা, সেই ফুলকার মধ্যে যে রক্ত প্রবাহিত হয়, সেই রক্তের প্রবাহ যদি এইদিকে হয়, রুই মাছের ফুলকার মধ্যে পানির প্রবাহ তার বিপরীত দিকে হয়। অর্থাৎ যেদিকে রক্ত প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিকে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে রুই মাছের ফুলকার মধ্যে। তাহলে এই যে বিপরীত দিকে যে প্রবাহিত হচ্ছে, এটাকেই তোমার বলা হয় কাউন্টার কারেন্ট সিস্টেম, বা বাংলায় বলা হয় প্রতিস্রোত তন্ত্র বলে। আচ্ছা, কারেন্ট শব্দের মানে হচ্ছে স্রোত, কারণ এখানে একটা রক্ত স্রোত যাচ্ছে আর আরেক দিক থেকে পানি স্রোত আসতেছে, ঠিক আছে। আর কাউন্টার মানে হচ্ছে বিপরীত, তার মানে এখানে রক্ত স্রোত যেদিকে যাচ্ছে, পানি স্রোত তার বিপরীত দিকে যাচ্ছে। এই জন্য এটাকে ইংলিশে বলা হয় কাউন্টার কারেন্ট সিস্টেম, বাংলায় বলা হয় প্রতিস্রোত তন্ত্র। মানে সোজা বাংলায় হচ্ছে রুই মাছের ফুলকার ভিতর দিয়ে রক্ত যেদিকে প্রবাহিত হয়, পানি তার বিপরীত দিকে প্রবাহিত হয়। এইটারই এই জন্য বলা হয় কাউন্টার। কাউন্টার মানে বিপরীত, কারেন্ট মানে স্রোত। তাহলে স্রোত দুইটা বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে, কাউন্টার কারেন্ট সিস্টেম, বা বাংলায় বলা হচ্ছে প্রতিস্রোত তন্ত্র। ওকে, আচ্ছা এটা সুবিধাটা কি? আচ্ছা এই জিনিসটা কেন হয়? এটার সুবিধাটা হচ্ছে এই কাউন্টার কারেন্ট সিস্টেমের কারণে রক্তগুলা সর্বোচ্চ পরিমাণে হচ্ছে তোমার পানি থেকে অক্সিজেন গ্রহণ করতে পারে। মানে ব্যাপারটা এরকম, আমি তোমাকে বলি, ধরো ছবিটা যদি এইভাবে বলি যে রক্ত মনে করে এখান থেকে এখানে যাচ্ছে আর পানি হচ্ছে এখান থেকে এখানে আসতেছে, তাহলে অক্সিজেন কোথায় আছে? পানির মধ্যে হচ্ছে অক্সিজেন আছে। তাহলে সেই অক্সিজেনগুলো আস্তে আস্তে রক্তে চলে যাবে, নিয়ম তো তাই। তাহলে ধরো পানির মনে করে এটা একটা কণা, আমি 3টা কণা দিয়ে ব্যাখ্যা করি। এটা ধরো 1 নম্বর কণা, এটা হচ্ছে ধরো পানির 2 নম্বর কণা, এটা হচ্ছে পানির 3 নম্বর কণা, ঠিক আছে। তাহলে বলো তো পানির 1 নম্বর কণা, 2 নম্বর কণা, 3 নম্বর কণা, আর এটা মনে করো হচ্ছে রক্তের, মনে করো এটা 1 নম্বর কণা, এটা 2 নম্বর কণা, এটা মনে করো 3 নম্বর কণা। তাহলে রক্ত যাচ্ছে এখান থেকে এইদিকে, পানি আসতেছে এখান থেকে এইদিকে। এখন পানির মধ্যে কি থাকে? অক্সিজেন থাকে। তাহলে পানির প্রত্যেকটা কণার মধ্যে এখন অক্সিজেন আছে। তাহলে এই 3 নম্বর কণার মধ্যে অক্সিজেন আছে, 2 নম্বর কণার মধ্যে অক্সিজেন আছে, 1 নম্বর কণার মধ্যেও অক্সিজেন আছে। ব্যাপারটা এরকম। তাইলে পানি এই দিক থেকে আসার সময় ওর 3 নম্বর কণার মধ্যে যে অক্সিজেন আছে, বলো এই 3 নম্বর কণার সাথে সবার আগে কে মিলিত হবে? এবং এই দুইটা জিনিস কিন্তু একবারে কাছাকাছি প্রবাহিত হয়, মানে এদের মাঝখানে খুব একটা গ্যাপ থাকে না। আমি বোঝানোর জন্য গ্যাপ দিয়ে রাখছি, বাট অ্যাকচুয়ালি এটা একবারে একটার সাথে গায়ের সাথে আরেকটা লেগে থাকে। সো বলো তো এই পানির 3 নম্বর কণার সাথে সবার আগে রক্তের কত নম্বর কণা মিলিত হবে? রক্তের 3 নম্বর কণা মিলিত হবে। তো রক্তের 3 নম্বর কণা যখন পানির 3 নম্বর কণার সাথে সবার আগে মিলিত হয়, সে এই অক্সিজেনটাকে, রক্তটা নিয়ে নিচ্ছে। অর্থাৎ ওর 3 নম্বর কণা থেকে অক্সিজেনটাকে রক্ত হচ্ছে নিয়ে নিচ্ছে, নিয়ে সে সামনের দিকে চলে গেছে। তাহলে 3 নম্বর কণার মধ্যে কিন্তু এখন অক্সিজেন নাই, বুঝো? 3 নম্বর কণার মধ্যে কিন্তু এখন অক্সিজেন নাই। তো সামনের দিকে এই দিকে আসতেছে, চলে আসলো। এরপরে আসলো 2 নম্বর কণা। এই 2 নম্বর কণার সাথে দ্বিতীয়বারে মিলিত হচ্ছে কিন্তু এই 2 নম্বরটা। এখন তুমি বলতে পারো ভাইয়া এই 3 নম্বর কণা তো 2 এর সাথে আগে মিলিত হবে, কারণ 3 নম্বর কণা তো সিরিয়ালে সামনে আছে। সামনে থাকলেও 3 নম্বর কণা হচ্ছে অলরেডি অক্সিজেন নিয়ে গেছে, সো অলরেডি সে অক্সিজেন পেয়ে গেছে, তার আর অক্সিজেন দরকার নাই। এই জন্য 3 নম্বর কণার অক্সিজেন নিবে না। কিন্তু এরপরে যখন 2 নম্বর কণাটা এর 2 নম্বরের সাথে মিলিত হবে, ওর অক্সিজেনটা ও নিয়ে নিবে। সেমভাবে যখন ওর অক্সিজেনটা এই রক্তের 2 নম্বর কণা নিয়ে নিছে, ও অক্সিজেন নিয়ে ফেলছে, ও আর সামনে যত পানির সাথে মিলিত হবে ও তাদের কাছ থেকে আর অক্সিজেন নিবে না, কারণ অক্সিজেন পেয়ে গেছে। তারপরে যখন এই যে রক্তের 1 নম্বর কণা ও যখন পানির 1 নম্বর কণার সাথে মিলিত হবে, তখন সেখান থেকে অক্সিজেন নিবে। মানে ব্যাপারটা এরকম, আমি তোমাকে বলি একটা মানে কি বলে, একটু আসলে একটা প্র্যাকটিক্যাল ব্যাখ্যা দেই, তাহলে জিনিসটা আরো বুঝতে সুবিধা হবে। ধরো 1 2 3 3টা ছেলে, আর এখানে ধরো 3 2 1
3টা মেয়ে আছে। এখন বলতেছে যে ওরা বিয়ের জন্য মনে করো ছেলে মেয়ে দেখতেছে। এখন নিয়ম হচ্ছে যে যার সাথে প্রথমে দেখা হবে তাকেই সে বিয়ে করতে হবে, ব্যাপারটা এরকম। তাহলে ছেলেগুলা এইদিকে যাচ্ছে, মেয়েগুলো এইদিকে আসতেছে, তাহলে সিচুয়েশনটা কি হবে? এই 3 নম্বর ছেলেটা 3 নম্বর মেয়ের সাথে মিলিত হয়ে এরা একসাথে হচ্ছে বিয়ে করে ফেলবে, শেষ, এদের বিবাহ হয়ে গেছে। তাহলে ও যেহেতু একবার বিয়ে করে ফেলছে ওরে নিয়ে, 3 তো নাই, 3 তো আর কারো দিকে চোখ দিবে না, শেষ, ওর তো বিয়ে হয়ে গেছে। এরপরে আসতেছে এখানে থেকে 2 নম্বর মেয়ে এদিকে আসতেছে, 2 নম্বর ছেলে দিকে যাচ্ছে, ওদের মধ্যে যখন দেখা হয়েছে 2 নম্বরের সাথে 2 নম্বরের বিয়ে হয়ে গেছে, ব্যাস, ওরাও সুখী। তারপরে লাস্টে কি, লাস্টে 1 নম্বর এদিকে আসতেছে, এই 1 নম্বর যাচ্ছে, ওদের মধ্যে সবার লাস্টে দেখা হয়েছে, এই একের সাথে এই এক হচ্ছে বিয়ে করে চলে গেছে, শেষ। তাহলে সবাই কিন্তু এরকম করে অক্সিজেন পাচ্ছে, ব্যাপারটা এরকম আর কি, বুঝতে পারছো জিনিসটা? এটাই হয়। তাহলে এই জিনিসটার কারণে আলটিমেটলি হচ্ছে রক্ত সর্বোচ্চ পরিমাণে হচ্ছে অক্সিজেন পায়। রক্ত কি হয়, সর্বোচ্চ পরিমাণে সে অক্সিজেনটা গ্রহণ করতে পারতেছে, অর্থাৎ সবাই অক্সিজেন পাচ্ছে। কারণ ওইটার 3 নম্বরটা তার 3 নম্বরকে পাওয়ার পরে সে চলে যাচ্ছে, ওর 2 নম্বরটা ওর 2 নম্বরকে পাওয়ার পরে চলে যাচ্ছে, ওর 1 নম্বরটা ওর 1 নম্বরটাকে পাওয়ার পরে চলে যাচ্ছে। এই জন্য আলটিমেটলি সবাই হচ্ছে অক্সিজেন পাচ্ছে। এটাই হচ্ছে কাউন্টার কারেন্ট সিস্টেমের সুবিধা আর কি। তাহলে একটু দেখবা, একবার ইজি। এখন আসো হচ্ছে বায়ুথলি বা পটকা। তাহলে বায়ুথলি বা পটকা, এই জিনিসটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। দেখছো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিছি, দেখছো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, তাহলে জিনিসটা বুঝবা যে 3টা ছেলে এদিকে হেঁটে যাচ্ছে, 3টা মেয়ে এদিকে আসতেছে, তাহলে 3 নম্বর ছেলেটা 3 নম্বর মেয়ের সাথে ওরা নিয়ে যে বিয়ে করে ফেলছে, 2 নম্বর ছেলেটা 2 নম্বর মেয়েরা নিয়ে বিয়ে করে ফেলছে, 1 নম্বরটা 1 নম্বরটারে বিয়ে করে ফেলছে, ব্যাস, সবাই সুখী এখন, ঠিক আছে, 6 জনই সুখী। এই তো এরকমই আর কি ব্যাপারটা। আর ও যখন একবার বিয়ে করে ফেলছে ও তো আর বাকিগুলার দিকে তাকাবে না, শেষ, ওর তো কাজ শেষ। ও তারপর ওদের সাথে দেখা হইলেও কোনো লাভ নাই, কারণ ও তো আগে বিয়ে করে ফেলছে, শেষ। তাহলে 2 নম্বরটা কাউকে এখনো বিয়ে করতে পারে নাই, তো সে দেখছে তার চোখের সামনে 3 নম্বরটা 3 নম্বরে নিয়ে চলে গেছে, তো একটু পরে সে আবার এই 2 নম্বরের সাথে দেখা হয়েছে, তারে বিয়ে করে ফেলছে, শেষ, 2 নম্বরও শেষ। আর 1 নম্বর বেচারা অনেকদিন ওয়েট করতেছে, এখানেও 1 নম্বর অনেকদিন ওয়েট করতেছে। আর তারা যখন দেখছে যে একের সাথে এক মিলিত হয়েছে, ও খালি, তখন তারাও বিয়ে করে ফেলছে, শেষ। এইভাবে সুন্দর করে সিস্টেমটা সুন্দর হচ্ছে আর কি, ঠিক আছে। এইভাবে হচ্ছে কাউন্টার কারেন্টের মাধ্যমে তোমার হচ্ছে অক্সিজেন গ্রহণ করে, পানি থেকে রক্তগুলো হচ্ছে অক্সিজেন গ্রহণ করতেছে। আচ্ছা, এখন আসো রুই মাছের হচ্ছে তোমার বায়ুথলি বা পটকা। তাহলে রুই মাছের বায়ুথলি বা পটকা হচ্ছে তোমার পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের। তাহলে পাতলা প্রাচীর বিশিষ্ট বায়ুপূর্ণ চকচকে সাদা বর্ণের থলির মতো একটা স্ট্রাকচারকে হচ্ছে আমরা বায়ুথলি বলি, ঠিক আছে। তাহলে রুই মাছের বায়ুথলি কোথায় অবস্থান করে দেখো, এটা হচ্ছে রুই মাছের মেরুদণ্ড। তাহলে মেরুদণ্ডের নিচে আর হচ্ছে পৌষ্টিক নালীর হচ্ছে উপরে, দেখো ছবিতেই ওরা দেখায় দিচ্ছে, এটা হচ্ছে মেরুদণ্ড, এটা হচ্ছে পৌষ্টিক নালী। তাহলে মেরুদণ্ডের নিচে পৌষ্টিক নালীর উপরে, এই দুইটার মাঝখানে হচ্ছে রুই মাছের বায়ুথলি হচ্ছে অবস্থান করতেছে, ঠিক আছে। তাহলে এই রুই মাছের বায়ুথলিতে হচ্ছে কোন কোন গ্যাস থাকে, খুবই 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 ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমি এটাকে মনে রাখতাম কোন দিয়ে, কোন, এটাতে হচ্ছে সিতে কার্বন ডাই অক্সাইড, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন। তাহলে রুই মাছের বায়ুথলিতে হচ্ছে কোন থাকে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন হচ্ছে তোমার থাকে, ঠিক আছে। আচ্ছা, এগুলো আর কিছু দেখার দরকার নেই, ধমনী টমনী এগুলো আমরা আগেও পড়াইছি। আচ্ছা, এখন এই যে রুই মাছের বায়ুথলি, এই রুই মাছের বায়ুথলি হচ্ছে তোমার একটা খাঁজ দ্বারা 2টা অসম প্রকোষ্ঠে হচ্ছে বিভক্ত থাকে, অর্থাৎ রুই মাছের বায়ুথলির মাঝখানে একটা এই যে গভীর খাঁজ থাকে, দেখো এই পুরাটা হচ্ছে বায়ুথলি, বুঝছো, এই পুরাটা হচ্ছে বায়ুথলি, কিন্তু দেখো বায়ুথলির মধ্যে একটা গভীর খাঁজ আছে, খাঁজ মানে হচ্ছে ভাঁজ, দেখো একটা গভীর ভাঁজ বা একটা গভীর খাঁজ থাকার কারণে রুই মাছের বায়ুথলি 2টা প্রকোষ্ঠে ভাগ হয়ে গেছে। সামনের দিকের প্রকোষ্ঠটা হচ্ছে সাইজে ছোট, এটাকে বলা হয় সম্মুখ প্রকোষ্ঠ, আর পিছনের দিকের প্রকোষ্ঠটা হচ্ছে তোমার সাইজে বড়, এটাকে তোমার বলা হয় পশ্চাৎ প্রকোষ্ঠ, ঠিক আছে। দেখছো, তাহলে দেখো, তাহলে একটা গভীর খাঁজ, খাঁজ বা ভাঁজ, তাহলে একটা গভীর খাঁজ বা ভাঁজের মাধ্যমে হচ্ছে এটা 2টা অংশে আলাদা হয়ে গেছে। সামনের দিকের জিনিসটা হচ্ছে ছোট সাইজে, এটাকে সম্মুখ প্রকোষ্ঠ বলে, পিছনের দিকের জিনিসটা সাইজে বড়, এটাকে পশ্চাৎ প্রকোষ্ঠ বলে, ঠিক আছে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে রুই মাছের বায়ুথলি সেটা হচ্ছে অন্য নালীর সাথে হচ্ছে একটা নালীর মাধ্যমে কানেক্টেড থাকে, খুবই 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 ইম্পর্টেন্ট, এটা মেডিকেলে অনেকবার আসছে। তাহলে রুই মাছের যে বায়ুথলি বা পটকা সেটা হচ্ছে অন্য নালীর সাথে হচ্ছে একটা নালীর মাধ্যমে কানেক্টেড থাকে, এটাকে হচ্ছে নিউম্যাটিক নালী বা ডাকটাস নিউমেটিকাস বলে। আচ্ছা, ডাকটাস শব্দের মানে হচ্ছে নালী, এই ডাকটাস শব্দটা ইংরেজি ডাক্ট থেকে আসছে, ডাক্ট মানে হচ্ছে নালী। তাহলে রুই মাছের বায়ুথলি অন্য নালীর সাথে
যেই নালীর মাধ্যমে যুক্ত সেটাকে হচ্ছে ডাক্টাস নিউমেটিকাস বা নিউমেটিক নালী বলে। এখন যে সমস্ত মাছের বায়ুথলি এরকম ডাক্টাস নিউমেটিকাস নালীর মাধ্যমে অন্য নালীর সাথে হচ্ছে যুক্ত থাকে, ওই বায়ুথলিগুলোকে হচ্ছে ফাইসোস্টোমাস বায়ুথলি বলে। আর যেই বায়ুথলিগুলো অন্য নালীর সাথে হচ্ছে যুক্ত থাকে না সেটাকে ফাইসোস্ক্লিস্টাস বায়ুথলি বলে। এই রুই, কাতলা, পুঁটি এগুলো হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি থাকে, আর টাকি মাছে হচ্ছে ফাইসোস্ক্লিস্টাস বায়ুথলি থাকে। বুঝছো? মানে সোজা কথা হচ্ছে দেখো এই যে রুই মাছের দেখো বায়ুথলি বা পটকা দেখো একটা নালীর মাধ্যমে দেখো অন্য নালীর সাথে যুক্ত, তাহলে যেই নালীর মাধ্যমে যুক্ত এই নালীটাকে বলা হয় নিউমেটিক নালী বা ডাক্টাস নিউমেটিকাস। ডাক্ট মানে হচ্ছে নালী। এখন বায়ুথলি যদি এরকম নালীর মাধ্যমে অন্য নালীর সাথে যুক্ত থাকে সেই ধরনের বায়ুথলিকে তোমার বলা হয় ফাইসোস্টোমাস বায়ুথলি। তাহলে এই ফাইসোস্টোমাস বায়ুথলির এক্সাম্পল কি? রুই, কাতলা, পুঁটি মাছ, মৃগেল মাছ এগুলোতে হচ্ছে ফাইসোস্টোমাস ধরনের বায়ুথলি পাওয়া যায়। আর যদি কোনো মাছের বায়ুথলি অন্য নালীর সাথে হচ্ছে কানেক্টেড থাকে না, কোনো নালীর মাধ্যমে সে কানেক্টেড থাকে না বায়ুথলিগুলা, সেই ধরনের বায়ুথলিকে তোমার বলা হয় ফাইসোস্ক্লিস্টাস ধরনের বায়ুথলি। এটা টাকি মাছে হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কোথায় পাওয়া যায়? টাকি মাছে হচ্ছে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ফাইসোস্ক্লিস্টাস বায়ুথলি হচ্ছে টাকি মাছে পাওয়া যায়। এটা একটু এক্সাম্পল মনে রাখবা, টাকি মাছ। তাহলে এগুলো হচ্ছে পারবা, খুব সহজেই হচ্ছে এই জিনিসগুলা পারবা আমাদের। তারপরে আসো হচ্ছে তাহলে রুই মাছের এখন বায়ুথলির বাইরের দিকে হচ্ছে তোমার রক্তজালিকা থাকে। এই রক্তজালিকার প্রাচীর হচ্ছে তোমার দ্বিস্তর বিশিষ্ট। এটা জাস্ট একটু পড়বা, টিউনিকা এক্সটার্না আর একটা হচ্ছে টিউনিকা ইন্টারনা। এই যে রুই মাছের যে বায়ুথলি সেই বায়ুথলির সাথে রক্তনালী যুক্ত থাকে ঘনিষ্ঠভাবে, মানে এটার সাথে মনে করো তোমার ঘনিষ্ঠভাবে হচ্ছে তোমার রক্তনালী হচ্ছে যুক্ত থাকে। তাহলে এই যে রুই মাছের যে এক একটা বায়ুথলি, আমি যদি তোমাকে একটু সিম্পলি বলি যে রুই মাছের ধরো হচ্ছে এক একটা যে বায়ুথলি আছে, ধরো বায়ুথলি বা হচ্ছে পটকা, এর সাথে মনে করো ঘনভাবে এরকম রক্তনালী যুক্ত থাকে। এই যে ঘনভাবে যে রক্তনালী যুক্ত থাকে, এখন এটাকে যদি আমি প্রস্থচ্ছেদ করি, রক্তনালীটাকে যদি প্রস্থচ্ছেদ করি, এই নালীর দুইটা স্তর থাকে। ধরো এটা একটা রক্তনালী, তার দুইটা স্তর আছে। এই যে দেখো ভিতরের দিকের স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা, ভিতরের দিকের স্তরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। ইন্টারনা মানে কি? ভিতরে। ওই যে ইন্টারনা, এটা ইংলিশ শব্দ থেকে আসছে, ইন্টারনাল মানে ভিতরে, তাহলে টিউনিকা ইন্টারনা। আর বাইরের স্তরটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না, এক্সট্রা মানে হচ্ছে বাইরে। বুঝছো? এগুলো সব ইংলিশ শব্দ। ইন্টারনাল শব্দের মানে হচ্ছে ভিতরে, আর এক্সটার্নাল শব্দের মানে হচ্ছে বাইরে। ওইখান থেকে নামগুলো আসছে। যে তাহলে রুই মাছের বায়ুথলির সাথে ঘনভাবে মানে একবারে তার গায়ের সাথে লেগে হচ্ছে তোমার রক্তজালক অবস্থান করে। সেই রক্তজালক বা রক্তনালীর হচ্ছে তোমার দুইটা স্তর থাকে। এর মধ্যে ভিতরেরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। ইন্টারনা মানে হচ্ছে ইন্টারনাল মানে ভিতরে, আর বাইরের স্তরটাকে বলা হয় এক্সটার্নাল মানে হচ্ছে বাইরে। ঠিক আছে? এটাই বলা হয়েছে আর কি, পারবা। এখন বায়ুথলির যে উভয় প্রকোষ্ঠ, বায়ুথলির তো দুইটা প্রকোষ্ঠ আছে, সম্মুখ প্রকোষ্ঠ সাইজে ছোট আর পশ্চাৎ প্রকোষ্ঠ হচ্ছে সাইজে বড়। এই উভয় প্রকোষ্ঠের হচ্ছে ভিতরের দিকে হচ্ছে লাল বর্ণের হচ্ছে তোমার গ্যাস গ্রন্থি থাকে। দেখো এই যে উভয় প্রকোষ্ঠের ভিতরের দিকে এই যে লাল বর্ণের হচ্ছে তোমার কিছু গ্যাস গ্রন্থি থাকে। এগুলোকে বলা হয় রেটিয়া মিরাবিলিয়া। ঠিক আছে? এই রেটিয়া মিরাবিলিয়া এগুলো আসলে হচ্ছে কৈশিক জালিকা। ঠিক আছে? এই কৈশিক জালিকা হচ্ছে তোমার রুই মাছের সামনের প্রকোষ্ঠ থেকে গ্যাস শোষণ করে এটা হচ্ছে বায়ুথলিতে নিঃসৃত করে। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে রুই মাছের যে সম্মুখ প্রকোষ্ঠ এবং পশ্চাৎ প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠেরই তোমার ভিতরের দিক থেকে লাল বর্ণের জালের মতো কিছু স্ট্রাকচার বের হয়ে আসছে। এগুলারে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট, রেটিয়া মিরাবিলিয়া। এই লাল বর্ণের স্ট্রাকচারগুলো আসলে মেইনলি এক ধরনের কৈশিক জালিকা। এগুলার কাজ হচ্ছে এই যে রুই মাছের পটকা বা বায়ুথলি, নাম শুনে বুঝতেছো বায়ুথলি, তার মানে এর ভিতরে হচ্ছে বায়ু থাকে। তাহলে পটকা বা বায়ুথলির মাঝখানে যে বায়ুগুলো আছে, ওই যে কোন এই বায়ু বা গ্যাসগুলাকে সে শোষণ করে এই রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে সেই গ্যাসগুলাকে পটকা থেকে বের করে আশেপাশে রক্তনালীর মধ্যে দিয়ে দেয়। বুঝছো? কারণ আমরা এইমাত্র বলছি যে দেখো রুই মাছের পটকার সাথে বায়ুথলি, পটকার সাথে কিন্তু দেখো তোমার রক্তনালী থাকে। তাহলে এই যে রুই মাছের বায়ুথলি আর এই যে রক্তনালী, এই দুইটাকে কানেক্ট করছে হচ্ছে তোমার রেটিয়া মিরাবিলিয়া। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে বায়ুথলি আর এটা হচ্ছে রক্তনালী। তাহলে এই দুইটা স্ট্রাকচারকে পরস্পরের সাথে কানেক্ট করছে বা যুক্ত করছে হচ্ছে এই রেটিয়া মিরাবিলিয়া। তাহলে রেটিয়া মিরাবিলিয়ার কাজটা কি? খুব সিম্পল। রুই মাছের পটকা বা বায়ুথলির ভিতরে হচ্ছে গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। সো
সো রেটিয়া মিরাবিলিয়া কি করছে, এই পটকার ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন বা অক্সিজেন থাকে, সে এই গ্যাসগুলোকে শোষণ করে সেগুলোকে পরিবহন করে সে রক্তের মধ্যে পাঠায় দেয়। কারণ এই যে এখানে তো রক্তনালী আছে, সেই গ্যাসগুলোকে এখান থেকে শোষণ করে ট্রান্সফার করে সেগুলোকে হচ্ছে এইখানের রক্তনালীর মধ্যে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেনকে হচ্ছে সে পাঠায় দেয়। এটাই হচ্ছে রেটিয়া মিরাবিলিয়ার কাজ, বুঝছো? মানে সহজ কথা, ও এখান থেকে গ্যাসগুলোকে শোষণ করে সেগুলোকে ট্রান্সফার করে বায়ুথলি থেকে সেগুলোকে হচ্ছে রক্তনালীর মধ্যে পাঠায় দিচ্ছে। ওই যে বলছি যে রুই মাছের পটকার সাথে কিন্তু রক্তনালী কানেক্টেড, কাছাকাছি আছে, রক্তনালীর মধ্যে গ্যাসগুলোরে পাঠায় দিচ্ছে, এটাই হচ্ছে কাজ। ঠিক আছে, এখন রুই মাছের বায়ুথলির মধ্যে আবার কতগুলো ক্ষুদ্র অস্থি আছে, হাড্ডি আছে, যারা ঘনিষ্ঠভাবে হচ্ছে অন্তঃকরণের সাথে যুক্ত। এই অস্থিগুলোরে হচ্ছে ভেবেরিয়ান অস্থিকল বলা হয়। এটা হচ্ছে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট ভেভার আবিষ্কার করছে, তার নাম অনুযায়ী হচ্ছে ভেবেরিয়ান অস্থিকল বলে। ঠিক আছে, এগুলো হচ্ছে রুই মাছের ভারসাম্য রক্ষা এবং শব্দ উৎপন্ন হচ্ছে কাজে লাগে। তাহলে বুঝছো যে তাহলে পটকার ভিতরে কিন্তু কি আছে, পটকার ভিতরে কিন্তু তাহলে কি আছে, ছোট ছোট কিছু অস্থিও আছে। অস্থি মানে হাড্ডি, তাহলে ছোট ছোট কিছু অস্থি বা হাড্ডি আছে। ঠিক আছে, এই অস্থি বা হাড্ডিগুলা আলটিমেটলি তোমার কি করতেছে, এগুলো অন্তঃকরণের সাথে যুক্ত। অন্তঃকরণ মানে কানের সাথে যুক্ত। ঠিক আছে, যুক্ত হয়ে সেটা রুই মাছকে ভারসাম্য রক্ষা করতে ভূমিকা পালন করতেছে, সাথে হচ্ছে শব্দ উৎপাদনেও ভূমিকা পালন করতেছে। আর এই ছোট ছোট হাড্ডিগুলোরে তোমার বলা হয় ভেবেরিয়ান ওসিকল। এটা হচ্ছে একজন জার্মান বিজ্ঞানী ভেবার আবিষ্কার করছে, তার নাম অনুযায়ী এটাকে আমরা কি বলতেছি, ভেবেরিয়ান ওসিকল বলতেছি। ঠিক আছে, তাহলে একবারে কিন্তু জিনিসগুলো হচ্ছে ক্লিয়ার। এখন আসো বায়ুথলি বা পটকার কাজ। আচ্ছা, ফার্স্ট কথা হয়েছে ভাই, একটা জিনিস তো তুমি বুঝতেই পারতেছো, নামেই হচ্ছে সেটা বায়ুথলি, তার মানে এর ভিতরে কি থাকবে, বাতাস থাকবে, মানে কার্বন ডাইঅক্সাইড থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে। ওকে ফাইন, তাহলে বায়ুথলি বা পটকার কাজ এটা তুমি মনে রাখতে পারবা কিভাবে? দেখো, এটা মনে রাখার জন্য তুমি মনে রাখবা পশ্চা দিয়ে তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, আমরা এইভাবে মনে রাখতাম পশ্চা। দেখো আমি বলতেছি, পথে হচ্ছে প্লবতা রক্ষা, ভিতরের জিনিসগুলো পড়ার দরকার নাই, জাস্ট হেডলাইনগুলো আসে পরীক্ষায়। পথে হচ্ছে প্লবতা রক্ষা, শতে হচ্ছে শ্বসন, শতে শব্দ উৎপাদন, চাতে হচ্ছে চাপ নিয়ন্ত্রণ, আর আরেকটা পথে হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি, আর অতে হচ্ছে অভিযোজন। তাহলে বুঝছো, পথে হচ্ছে প্লবতা রক্ষা, প্রতিধ্বনি সৃষ্টি করা, শতে হচ্ছে শ্বসন, শব্দ উৎপাদন, চাতে হচ্ছে চাপ নিয়ন্ত্রণ, আর অতে হচ্ছে অভিযোজন ক্ষম ভাষণ অঙ্গ হিসেবে কাজ করে। জাস্ট হেডলাইনগুলা, আর কিছু লাগবে না, কিন্তু এটা খুবই 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। রুই মাছের বায়ুথলি বা পটকার কাজ, এই হেডলাইনগুলা পরীক্ষার জন্য 5 স্টার আসবেই। বলবে যে নিচের কোনটা রুই মাছের পটকার কাজ বা পটকার কাজ নয়, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবেই। তাহলে মনে রাখবা হচ্ছে পশ্চা দিয়ে, পথে হচ্ছে প্লবতা রক্ষা করে, প্রতিধ্বনি সৃষ্টি করে, শতে শ্বসন অঙ্গ, শব্দ উৎপাদন হিসেবে হচ্ছে কাজ করতেছে, আবার সাথে হচ্ছে তোমার চাপ নিয়ন্ত্রণ করতেছে, অভিযোজন ক্ষমতা সম্পন্ন আর কি। ঠিক আছে, আচ্ছা। আর ভেবেরিয়ান ওসিকল, এই ভেবেরিয়ান ওসিকলের কাজ কি বলছিলাম, যে এটা রুই মাছের ভিতরে কিছু ছোট ছোট অস্থি আছে। অস্থি মানে হাড্ডি নির্মিত কিছু অংশ থাকে যেগুলো অন্তঃকরণের সাথে যুক্ত। কর্ণ মানে কান, তার মানে এগুলো কানের সাথে হচ্ছে যুক্ত হয়ে তারা হচ্ছে শব্দ উৎপাদনে সাহায্য করে, প্লাস হচ্ছে প্রতিধ্বনি সৃষ্টি করতে সাহায্য করে। আর এটা আবিষ্কার করছে জার্মান বিজ্ঞানী ভেবার, তার নাম অনুযায়ী এটাকে নাম দিয়েছে ভেবেরিয়ান ওসিকল। ওকে, পারা যাবে, তাহলে আর কিছু দরকার নাই। ব্যবহারিক অংশ এগুলো অত ইম্পর্টেন্ট না, এগুলো পড়ায় ফেলছি, যে ফুলকার স্ট্রাকচারগুলো ওইগুলোই, ফুলকা রেকার, তারপরে হচ্ছে তোমার ওই যে ফুলকা আর্চ, ফুলকা ফিলামেন্ট, হলো ব্রাঙ্ক, ডেমি ব্রাঙ্ক বা হেমি ব্রাঙ্ক পড়ায় ফেলছি এগুলো আমরা। এখন আসা হচ্ছে রুই মাছের প্রজনন এবং হচ্ছে তোমার জীবন বৃত্তান্ত। প্রজনন এবং জীবন বৃত্তান্ত এখন আমি একটু বলি, এখান থেকে বুঝার তেমন কিছু নাই, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে জাস্ট 2-4টা টার্ম আসে। এই জিনিসটা একটু কঠিন, এই জন্য এখানে সব পড়ার আসলে দরকার নাই। আচ্ছা, কেন দরকার নাই? কারণ এখান থেকে আসে না। সো একটা কঠিন অংশ থেকে পরীক্ষায় যদি খুব একটা প্রশ্ন না আসে, শুধু সেটা মেডিকেলের জন্য কষ্ট করে পড়ে নিজের পায়ে কুড়াল মারার কোনো দরকার নাই। কারণ তুমি দেখতেছো একটা জিনিস একে তো কঠিন, এটা তোমাকে অনেক পড়তে হচ্ছে মনে রাখার জন্য, আবার দেখতেছো সেখান থেকে প্রশ্ন খুব একটা আসেই না, 2-4টা লাইন পড়লেই হয়ে যায়। এই জন্য আমি বলবো যে এই ধরনের জিনিসগুলো তখন আমরা অল্প পড়ে আমরা এই প্রশ্নগুলো সলভ করবো বেশি, যেখান থেকে কি কি প্রশ্ন আসছে। ঠিক আছে, এই জন্য এত ডিটেলস এখানে দরকার নেই, আমি জাস্ট সিম্পল কিছু জিনিস বলে দিই। তাহলে প্রজনন তন্ত্র, পটকার কাজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
আচ্ছা, একজন বলছে তাহলে নাসারন্ধ্র দিয়ে সে কি করে? নাসারন্ধ্র দিয়েও সে সামান্য পরিমাণে হচ্ছে বাতাস বাইরে বের করে দেয়, বুঝছো? কিন্তু মেইন শ্বসনাঙ্গ তুই যে ফুলকা, বুঝতেই পারতেছো, ফুলকা, ওই ফুলকা দিয়েই সে শ্বাস প্রশ্বাস সব করে, ওইটাই আসল। নাসারন্ধ্র আছে, সেখান দিয়ে অল্প পরিমাণে সে বাতাস বের করে আর কি, এটাই আর কি কাজ। আর এটা মানুষের নাকের সাথে মিল রেখে নাম দিছে আসলে, বুঝছো? আচ্ছা, এবার আসো রুই মাছের তাহলে প্রজনন তন্ত্র। তাহলে প্রজনন তন্ত্রের মধ্যে দেখো জনন ঋতুতে জনন অঙ্গ, বা এটাকে ইংলিশে বলা হয় গোনাড। জনন অঙ্গকে আরেকটা নাম হচ্ছে গোনাড। তাহলে জনন অঙ্গ বা গোনাড, এটাকে আবার জেনিটালও বলা হয়। যেটাকে বলছিলাম না, জেনিটাল অর্গান, মেডিকেলে উঠলে পড়বা যে জেনিটাল অর্গান। জেনিটাল অর্গান মানেও জনন অঙ্গ, মানে সোজা কথা গোনাড, জেনিটাল, এগুলো সবই হচ্ছে জনন অঙ্গকে বোঝায়। তাহলে জনন ঋতুতে দেখো জনন অঙ্গ বা গোনাড পূর্ণ বিকশিত হয়। তাহলে পুরুষ মাছে হচ্ছে তোমার একজোড়া হচ্ছে লম্বা শুক্রাশয় থাকে, আর স্ত্রী মাছে হচ্ছে তোমার একজোড়া লম্বা ডিম্বাশয় থাকে, বুঝতেই পারতেছো। তার মানে রুই মাছের ক্ষেত্রে প্রধান জনন অঙ্গ হচ্ছে তোমার শুক্রাশয়, একজোড়া শুক্রাশয়, আর স্ত্রী মাছের ক্ষেত্রে হচ্ছে একজোড়া ডিম্বাশয় হচ্ছে তাদের প্রধান জনন অঙ্গ হিসেবে হচ্ছে কাজ করে। এখন শুক্রাশয়, ওদের যে শুক্রাশয় সেটা হচ্ছে পেরিটোনিয়ামের একটা ভাঁজ আছে, মেসোরকিয়াম। পেরিটোনিয়ামের ভাঁজটার নাম হচ্ছে মেসোরকিয়াম নামক পর্দা দিয়ে সেটা হচ্ছে দেহপ্রাচীরে ঝুলানো থাকে। সেমভাবে ডিম্বাশয়টাও তোমার হচ্ছে পেরিটোনিয়ামের ভাঁজ মেসোভারিয়াম, মেসোভারিয়াম দিয়ে হচ্ছে দেহপ্রাচীরে ঝুলানো থাকে। তাহলে রুই মাছের শুক্রাশয় কি দিয়ে ঝুলানো থাকে? মেসোরকিয়ামের মাধ্যমে ঝুলানো থাকে। রুই মাছের ডিম্বাশয় কিসের মাধ্যমে ঝুলানো থাকে? মেসোভারিয়াম মাধ্যমে দেহপ্রাচীরে ঝুলানো থাকে। মনে রাখবা কেমনে? দেখো, ডিম্বাশয়, ডিম্বাশয়কে ইংলিশে বলা হয় ওভারি। ওভারি মানে ডিম্বাশয়। তাহলে মেস, সামনে মেস যুক্ত করে দাও, মেস ওভারিয়াম, ওভারিয়াম, তারপরে লেখো ওভারি থেকে ওভারিয়াম, ওভারিয়াম। তাহলে নামটা কি হলো? মেসোভারিয়াম। এবার বুঝছো? তাহলে কি ইজি? ইজি। ডিম্বাশয়কে ইংলিশে বলা হয় ওভারি। তাহলে ওভারি থেকে একটা শব্দ আসছে ওভারিয়াম, তার সামনে মেস যুক্ত করে দাও, তাহলে এই ভাঁজটার নাম হচ্ছে মেসোভারিয়াম। তার মানে পেরিটোনিয়ামের ভাঁজ মেসোভারিয়াম, মেসোভারিয়ামের মাধ্যমে ডিম্বাশয় বা ওভারি এটা হচ্ছে দেহপ্রাচীরে ঝুলানো থাকে, আর শুক্রাশয় হচ্ছে মেসোরকিয়াম ভাঁজের মাধ্যমে ঝুলানো থাকে। ঠিক আছে, পারবা, আর কিছু পড়ার দরকার নাই। ঠিক আছে, এগুলো থেকে হাবিজাবি এগুলো অত আসে না। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো হচ্ছে পারবো। আচ্ছা, তাহলে রেচন, জনন, ছিদ্র, এগুলো এত কিছু ডিটেলস পড়ার দরকার নেই, আসে না। খালি একটা জিনিস মাথায় রাখবা, রুই মাছের ডিমে হচ্ছে তোমার প্রচুর কুসুম সমৃদ্ধ। রুই মাছের ডিমের মধ্যে হচ্ছে অনেক বেশি পরিমাণে হচ্ছে তোমার কুসুম থাকে, এটুকু জানলেই হবে। এখন আসো, রুই মাছ সাধারণত হচ্ছে 2 বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। বাংলাদেশে সাধারণত 3 বছর আগে 3 বছরের বয়সে জননক্ষম হইতো, কিন্তু বর্তমানে হচ্ছে তারা 1 বছর বয়সেই তারা জনন সক্ষম। তার মানে দেখো, আগেকার দিনে রুই মাছগুলা 3 বছর বয়সে জননক্ষম হইতো। ঠিক আছে, 3 বছর বয়সে সে জননক্ষম হইতো। বর্তমানে হচ্ছে 2 বছর বয়সে সে জননক্ষম হয়, আবার মাঝে মাঝে হচ্ছে 1 বছর বয়সে জননক্ষম হয়। তার মানে দিন যত যাচ্ছে পোলাপান পাইকা গেছে আসলে। আগে 3 বছর বয়সে জনন কাজ করতো, এখন 2 বছর, সামনে 1 বছর, মানে পোলাপান পাইকা যেতেছে, অনেক দ্রুত পেকে যাচ্ছে আর কি। ঠিক আছে, এই জন্য এখন অনেক তাড়াতাড়ি হচ্ছে তারা জনন কাজ সম্পন্ন করে। যাই হোক, তাহলে বুঝতেই পারতেছো। এখন আসো, রুই মাছের প্রজনন ঋতু হচ্ছে জুন জুলাই মাসের দিকে আর প্রজননের জন্য তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট। এটা একবার মেডিকেলে আসছিল যে কোন মাসে হচ্ছে রুই মাছ প্রজননের জন্য তৈরি হয়? জুন জুলাই মাসে। ওকে, এখান থেকে আর কিছু লাগবে না। ঠিক আছে, তাহলে সাধারণত এই যে বর্ষাকালে দেখছো, যে এটা আসছিল মেডিকেলে, আমাদের বছরই আসছিল, জুন জুলাই মাসে এদের প্রজননের জন্য উপযুক্ত সময়, খুব ইম্পর্টেন্ট। তার মানে এখন এই যে জুন জুলাই মাস চলতেছে না, আজকে জুন মাস, ওই তো জুন জুলাই মাস হচ্ছে প্রজননের জন্য উপযুক্ত হয়, খুবই ইম্পর্টেন্ট। প্রজনন স্থান কোনটা? জাস্ট একবার রিডিং দিবে এগুলা। স্বাদু পানির স্রোতজ জলাশয়, বিশেষ করে বড় বড় নদীর মধ্যে তারা প্রজনন করে। তার মানে স্বাদু পানি। আচ্ছা, তোমরা তো জানো যে স্বাদু পানি বা মিঠা পানি মানে কি? নদ নদী, খালবিল, হাওর বাওর, এগুলো হচ্ছে স্বাদু পানি বা মিঠা পানি। আর সমুদ্রের পানি কি? লবণাক্ত পানি, তাই না? এটা তো আমরা সবাই জানি যে সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। তাহলে লবণাক্ত পানি বলা মানে হচ্ছে সমুদ্রের পানি, আর স্বাদু পানি বলা মানেই বুঝবা যে নদ নদী, খালবিল, হাওর বাওর, এগুলা। তাহলে বড় বড় নদীতে হচ্ছে সে প্রজনন করে। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, রুই মাছ হচ্ছে একটু পশ মাছ, পশ জাতীয় মাছ, মানে সে অনেক পশ। সে কখনো বদ্ধ জলাশয়ে ডিম পারবে না। তাহলে যেখানে স্রোত আছে, মানে বড় বড় নদীতে যেখানে স্রোত আছে, সে সেখানে হচ্ছে ডিম পারবে। আচ্ছা,
এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, অভিপ্রয়াণ। আচ্ছা, এটার একটা আসলে বাংলাটা খুব কঠিন, আমি তোমাদেরকে সহজে বলে দিই, মাইগ্রেশন। আচ্ছা, মাইগ্রেশন শব্দের মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, তাই না? সিম্পল হিসাব যে মাইগ্রেশন শব্দের মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। তাহলে রুই মাছ যখন ডিম ছাড়ে, রুই মাছ সারা বছর হচ্ছে তোমার ছোট ছোট নদী নালা, খাল বিলে বাস করে সারা বছর, কিন্তু ডিম পাড়ার সময় যেহেতু ওই যে স্রোতযুক্ত নদীতে তারা ডিম পারে, এই জন্য ডিম পাড়ার সময় তারা ছোট ছোট নদী নালা বা খাল বিল থেকে বের হয়ে বড় বড় নদীর মধ্যে এসে সে ডিম পারে। তার মানে ডিম পাড়ার জন্য সে ছোট ছোট নদ নদী থেকে বের হয়ে বড় বড় নদীর মধ্যে সে মাইগ্রেশন করতেছে। তাহলে এখন দেখো, ছোট ছোট নদী, খাল বিল, এগুলার পানিও হচ্ছে তোমার স্বাদু পানি, মানে এখানে কোনো লবণাক্ত নাই, স্বাদু পানি। আবার বড় বড় যে নদী, সেই বড় বড় নদীর পানিও হচ্ছে স্বাদু পানি, এখানেও কোনো লবণ নাই। তাহলে দেখো, বড় বড় নদীও হচ্ছে স্বাদু পানি, ছোট ছোট নদ নদীও হচ্ছে স্বাদু পানি। তাহলে এই যে এক ছোট ছোট নদ নদী মানে স্বাদু পানি থেকে সে স্বাদু পানির মধ্যেই মাইগ্রেশন করতেছে, সে কখনো লবণাক্ত পানির মধ্যে যাচ্ছে না। আগেও স্বাদু পানিতে ছিল, এখন আর একটু বড় জায়গায় গেছে, কিন্তু সেটাও স্বাদু পানি আর কি। তার মানে সে সবসময় স্বাদু পানির মধ্যেই তাদের মাইগ্রেশনটা সীমাবদ্ধ। এই জন্য এই ধরনের মাইগ্রেশনকে তোমার বলা হয় প্রোটামোড্রমাস মাইগ্রেশন। খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে হঠাৎ করে আসবে যে রুই মাছের মাইগ্রেশন কি ধরনের মাইগ্রেশন? প্রোটামোড্রমাস মাইগ্রেশন। ঠিক আছে, প্রোটামোড্রমাস, একটু নামটা বারবার পড়বা, প্রোটামোড্রমাস মাইগ্রেশন। তাহলে প্রোটামোড্রমাস মাইগ্রেশনটা কি? যে রুই মাছ সারা বছর ছোট ছোট নদ নদীতে বাস করে, কিন্তু ডিম পাড়ার সময় সে তার স্রোতযুক্ত নদীতে সে ডিম পারবে। আর স্রোত পাওয়া যায় হচ্ছে তোমার বড় বড় নদীতে, এই জন্য ডিম পাড়ার সময় সে ছোট ছোট নদ নদী থেকে বড় বড় নদীর মধ্যে সে চলে আসে ডিম পাড়ার জন্য। এখন কাহিনীটা হয়েছে, ওই ছোট ছোট নদীর পানিও স্বাদু পানি, ওই বড় বড় নদ নদীর পানিও হচ্ছে স্বাদু পানি। একমাত্র সমুদ্রের পানি হচ্ছে লবণাক্ত। তার মানে সে কখনো সমুদ্রে যাচ্ছে না, সে ছোট ছোট নদী থেকে বড় বড় নদীতে যাচ্ছে। তার মানে তার যে মাইগ্রেশন হয়, মাইগ্রেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে এই যে ডিম পাড়ার জন্য তার যে মাইগ্রেশন হইলো, সেটা কিন্তু আলটিমেটলি স্বাদু পানির মধ্যেই সীমাবদ্ধ, সে কখনো লবণাক্ত পানিতে যাচ্ছে না, স্বাদু পানির মধ্যেই আছে। এই জন্য এই মাইগ্রেশনকে বলা হয় প্রোটোমোড্রমাস মাইগ্রেশন। খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আসা হচ্ছে ডিম ছাড়ার সময়, এগুলো কিছুই পড়ার দরকার নেই, খালি মাথায় রাখবা ডিম পাড়ার সময় নদীর পানির তাপমাত্রা হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে এবং পানিতে প্রচুর পরিমাণে অক্সিজেন দরকার। এই দুইটা শর্ত মেনে চললেই রুই মাছ একমাত্র ডিম পারে। তার মানে রুই মাছ এমন একটা জায়গায় ডিম পারবে যেখানে পানির তাপমাত্রা হচ্ছে 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং পানিতে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে হচ্ছে অক্সিজেন থাকবে, এবং এটা একমাত্র ওই যে বড় বড় নদীর মধ্যেই পাওয়া যায়, এই জন্য সে বড় বড় নদীতে হচ্ছে ডিম ছাড়ে। এখন আসা হচ্ছে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট, রুই মাছের যে নিষেক প্রক্রিয়া। ঠিক আছে, রুই মাছের নিষেক প্রক্রিয়া হচ্ছে তোমার বহি নিষেক প্রক্রিয়া, মানে এটা দেহের বাইরে নিষেক প্রক্রিয়া হয়, দেহের ভিতরে ওদের কোনো নিষেক প্রক্রিয়া হয় না। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে যে তাহলে রুই মাছের যে নিষেক প্রক্রিয়া, ঠিক আছে, রুই মাছের নিষেক প্রক্রিয়া হচ্ছে তোমার বহি নিষেক প্রক্রিয়া। তাহলে রুই মাছের নিষেক প্রক্রিয়া কি? বহি নিষেক। তাহলে রুই মাছের নিষেক প্রক্রিয়াটা হচ্ছে বহি নিষেক প্রক্রিয়া। আচ্ছা, বহি মানে হচ্ছে বাইরে, তাহলে কিসের বাইরে? দেহের বাইরে। তার মানে ওদের নিষেক প্রক্রিয়াটা দেহের বাইরে সংগঠিত হয়, দেহের ভিতরে কোনো নিষেক প্রক্রিয়া হয় না, দেহের বাইরে সংগঠিত হয় রুই মাছের বহি নিষেক প্রক্রিয়াটা। ঠিক আছে, আচ্ছা কিভাবে হয় দেখো। ফার্স্টে স্ত্রী রুই মাছ পানির মধ্যে হচ্ছে ডিম ছাড়ে, পানির মধ্যে ডিম ছাড়ে, অর্থাৎ ধরো এটা একটা স্ত্রী রুই মাছ, ঠিক আছে, এটা একটা স্ত্রী রুই মাছ, সে পানির মধ্যে অনেকগুলো ডিম ছাড়ছে। ডিম ছাড়ার পর পুরুষ রুই মাছ সেই ডিমের উপরে হচ্ছে সে শুক্রাণু ছিটায়া দিচ্ছে। তাহলে পুরুষ রুই মাছ যখন একটা স্ত্রী রুই মাছ যখন পানির মধ্যে ডিম ছাড়ছে, পরে সেই ডিমের উপরে হচ্ছে তোমার পুরুষ রুই মাছ এসে শুক্রাণু ছিটায়া দিচ্ছে। এইভাবে হচ্ছে নিষেক প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তার মানে নিষেক প্রক্রিয়া কিন্তু তাদের দেহের ভিতরে হইল না, এটা কিন্তু দেহের বাইরে পানির মধ্যে সংগঠিত হচ্ছে। এই জন্য এটাকে বলা হয় বহি নিষেক। বহি মানে বাইরে, দেহের বাইরে পানির মধ্যে হচ্ছে বহি নিষেক। তার মানে একবার ইজি যে স্ত্রী রুই মাছ পানির মধ্যে ডিম পারছে, পুরুষ রুই মাছ সেই পানির মধ্যে যে জায়গাটায় ডিম পারছে সেই ডিমের উপরে হচ্ছে শুক্রাণু বা শুক্র রস হচ্ছে ছিটিয়ে দিচ্ছে। তার মানে এখানে নিষেক প্রক্রিয়াটা আলটিমেটলি হচ্ছে দেহের বাইরে পানির মধ্যে সংগঠিত হয়, এই জন্য বহি, বহি মানে বাইরে, বহি নিষেক প্রক্রিয়া। তাহলে এখন দেখো এইভাবে হচ্ছে তোমার ডিম ছাড়া এবং শুক্রাণু নিঃসরণ যে প্রক্রিয়াটা, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় স্পনিং, স্পনিং বলে, এবং এই পুরো জিনিসটা মাত্র 15 সেকেন্ডের মধ্যে হচ্ছে সংগঠিত হয়। ঠিক আছে, তাহলে স্পনিং কি?
যে দেহের বাইরে হচ্ছে সে ডিম পাড়তেছে এবং সেই ডিমের উপরে শুক্রাণু ছিটিয়ে দেওয়ার এই প্রক্রিয়াটা, এই পুরো জিনিসটাকে বলা হয় স্পনিং প্রক্রিয়া। এটা 15 সেকেন্ডের মধ্যে সংঘটিত হয়। এই জন্য রুই মাছে কোন ধরনের নিষেক হয়? বহির্নিষেক হয়। এটা একবার মেডিকেলে আসছিল। নিচের কোনটা রুই মাছ সম্পর্কে সত্য? তাহলে অ্যান্সার কি? বহির্নিষেক হচ্ছে। ওদের কিন্তু অন্তঃনিষেক হয় না। অন্তঃনিষেক মানে কি? দেহের ভিতরে হচ্ছে নিষেক প্রক্রিয়া হবে, আর বহির্নিষেক হচ্ছে দেহের বাইরে হবে। ঠিক আছে, ওকে। এখন আসা হচ্ছে রুই মাছের যে ডিম উৎপাদনের যে ক্ষমতা, তাহলে একটা স্ত্রী রুই মাছের প্রতি প্রজনন ঋতুতে একটা স্ত্রী রুই মাছের হচ্ছে তোমার ডিম উৎপাদনের ক্ষমতাটাকে হচ্ছে তোমার বলা হয় ফিকান্ডিটি। তাহলে প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাটাকে বলা হয় ফিকান্ডিটি। যেমন প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ। এই কথাটার মানে কি? তাহলে তার মানে প্রত্যেক প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাটাকে আমরা কি বলতেছি? ফিকান্ডিটি বলতেছি। এখন দেখো, এই যে প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ, এই কথাটার মানে হচ্ছে প্রতি 1 কেজি ওজনের একটা রুই মাছ একটা প্রজনন ঋতুতে সে 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করে। বুঝছো? আমি আবার বলি, তাহলে প্রতি কেজি ওজনের একটা স্ত্রী রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ। এই কথাটার মানে হচ্ছে প্রতি 1 কেজি ওজনের একটা স্ত্রী রুই মাছ প্রতি একটা প্রজনন ঋতুতে 1 থেকে 4 লাখ ডিম পাড়তে পারে। এই জন্য তার ফিকান্ডিটি হচ্ছে 1 থেকে 4 লাখ। তার মানে প্রতি প্রজনন ঋতুতে একটা স্ত্রী রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাটাকে হচ্ছে ফিকান্ডিটি বলে। এটা মেডিকেল আসতে পারে যে ডিম উৎপাদনের ক্ষমতা, প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদনের ক্ষমতাকে কি বলে? ফিকান্ডিটি বলে। জিনিসটা কি? যে প্রতি 1 কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লাখ। জিনিসটা হচ্ছে প্রতি 1 কেজি ওজনের রুই মাছ প্রতি প্রজনন ঋতুতে 1 থেকে 4 লাখ ডিম পারে। এটাই হচ্ছে কাহিনী। এই যে দেখো, তাহলে রুই মাছে বহির্নিষেক ঘটে, দেখছো? এই যে অর্থাৎ দেহের বাইরে, ওই যে পানির মধ্যে যে দেখো শুক্রাণুগুলো ডিম্বাণুগুলোকে হচ্ছে নিষিক্ত করে। ঠিক আছে, ওকে। তাহলে পারা যাবে। তাহলে রুই মাছের নিষিক্ত ডিম্বাণু পানির মধ্যে ভাসে না। এখানে একটা জিনিস আবার ইম্পর্টেন্ট, এই যে পানির বাইরে যে তাদের নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের যে নিষিক্ত যে ডিম্বাণু থাকে, সেই নিষিক্ত ডিম্বাণু হচ্ছে আর পানির মধ্যে ভাসে না, এটা ডুবে যায়। এই ধরনের ডিমকে হচ্ছে ডিমার্সাল ডিম বলে। এই ধরনের ডিমকে হচ্ছে কি ধরনের ডিম বলে? ডিমার্সাল ডিম বলে। তাহলে বুঝছো? আর সামুদ্রিক মাছের ডিমগুলো হচ্ছে আকারে ছোট এবং এগুলো হচ্ছে নিষেকের পর পানির মধ্যে ভেসে থাকে, এগুলোকে হচ্ছে প্যালাজিক ডিম বলে। খুবই ইম্পর্টেন্ট। তাহলে রুই মাছের ডিমগুলো হচ্ছে একটু সাইজে বড়, এই জন্য নিষিক্ত ডিম্বাণুগুলা পানির মধ্যে ভাসতে পারে না, পানির মধ্যে ডুবে যায়, এই জন্য এটাকে হচ্ছে ডিমার্সাল ডিম বলে। আর সামুদ্রিক মাছের ডিমগুলো হচ্ছে সাইজে ছোট হালকা, এই জন্য এগুলো হচ্ছে পানির মধ্যে ভেসে থাকে। এই ধরনের ডিমকে হচ্ছে প্যালাজিক ডিম বলে। এগুলো একটু পড়বাই টার্মগুলা। এখন আসো ভ্রূণীয় পরিস্ফুটন, এটা একটু কঠিন জিনিস। এখান থেকে পরীক্ষায় খালি 2-3টা টার্ম আসছে, এগুলো এত ডিটেলস এই জন্য পড়ার দরকার নাই, আসলেই পড়ার দরকার নাই। আমরা এগুলো এত ডিটেলস পড়ার আসলে বুঝার আপাতত দরকার নাই। আমি এটার কথাই বলতেছিলাম মেনলি, যেখানে প্রচুর তথ্য, কিন্তু এগুলো বুঝে পড়ে আলটিমেটলি লাভ হয় না। পরীক্ষায় 2-4টা লাইন থেকে প্রশ্ন আসে, জাস্ট আমরা সেই 2-4টা লাইনগুলাই পড়বো। প্রথম দেখো, কিছু বেসিক তো আমরা জানি যে নিষিক্ত ডিম্বাণুকে আমরা কি বলি? জাইগোট বলি। তাহলে শুক্রাণু ডিম্বাণু নিষেক প্রক্রিয়ার মাধ্যমে মিলিত হয়ে জাইগোট সৃষ্টি হয়, আর জাইগোট হচ্ছে বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়। তাহলে এই যে জাইগোট যে বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলে? ক্লিভেজ বলে। আমরা পড়াইছি না এগুলা? 1 নম্বর ক্লাসে কিন্তু আমরা পড়াইছি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ওই ক্লাসে কিন্তু আমি ক্লিভেজ কি খুব সুন্দর করে কিন্তু পড়াইছি, মনে আছে তোমাদের? তারপরে ক্লিভেজ কয় ধরনের আমরা খুব সুন্দর করে পড়াইছি না এগুলা? খুব সুন্দর করে কিন্তু আমরা পড়াইছি এগুলা। তো তোমরা এখন অলরেডি এগুলা জানো যে জাইগোটটা পরবর্তীতে হচ্ছে বারবার মাইটোসিস প্রক্রিয়াতে বিভক্ত হয়ে অসংখ্য হচ্ছে তোমার বহুকোষী ভ্রূণে পরিণত হয়। এই প্রক্রিয়াকে হচ্ছে ক্লিভেজ বলে। ঠিক আছে? এবং ক্লিভেজটা হচ্ছে তোমার মেরোব্লাস্টিক ধরনের। এগুলো সব আমরা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে পড়াইছি। ক্লিভেজ কি সুন্দর করে বুঝাইছি। যাদের এই অংশটা একটু প্রবলেম, তারা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাসের ওই পার্টটা দেখবা, কারণ এটা দেখাইছে অলরেডি, সুন্দর করে পড়াইছি। একবার এক পড়া জিনিস তার পড়ানোর দরকার নাই। ওই ক্লাসটা যখন দেখবো এখানে খুব সুন্দর করে এগুলো বলা আছে, মেরোব্লাস্টিক ক্লিভেজ কি সবকিছু আমরা পড়াইছি, এগুলা সুন্দর করে দেখবা একটু। ঠিক আছে? তাহলে রুই মাছের ক্লিভেজ কোন ধরনের ক্লিভেজ? খুবই ইম্পর্টেন্ট, মেরোব্লাস্টিক ক্লিভেজ। তাহলে নামটা কি? মেরোব্লাস্টিক ক্লিভেজ, পরীক্ষায় আসবেই 5 স্টার। তাহলে রুই মাছের ক্লিভেজটা হচ্ছে তোমার কোন ধরনের ক্লিভেজ? মেরোব্লাস্টিক ক্লিভেজ, পরীক্ষায় আসবেই। তাহলে এগুলো আর দরকার নাই। তারপরে ওই যে ক্লিভেজ প্রক্রিয়াতে মনে আছে যে জাইগোটটা কি হয়? বারবার মাইটোসিস প্রক্রিয়াতে বিভক্ত হয়ে বলো কিসে পরিণত হয়? নিরেট একটা দশায় পরিণত হয়। নিরেট দশাকে বলা হয় মরুলা দশা।
মরুলা দশার প্রত্যেকটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার, পরে মরুলা থেকে হচ্ছে একটা ফাঁপা দশায় পরিণত হয় যেটাকে বলা হয় ব্লাস্টুলা, আর ব্লাস্টুলার মধ্যে একটা গর্ত থাকে যেটাকে বলা হয় ব্লাস্টোসিল গর্ত। পড়াইছি না, দেখো তো মনে পড়তেছে না? সব কিন্তু আগের ক্লাসের পড়া। আগের ক্লাস বলতে আমরা মানে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস চ্যাপ্টারে কিন্তু এটা খুব সুন্দর করে হচ্ছে পড়াইছি, সবগুলো পড়াইছে, তাহলে এগুলো একটু দেখবা। পরে ব্লাস্টুলা থেকে তার পরবর্তীতে সেটা হচ্ছে গ্যাস্ট্রুলা দশায় হচ্ছে পরিণত হয়, ঠিক আছে? এগুলো আমরা খুব সুন্দর করে হচ্ছে পড়াইছি। পরে গ্যাস্ট্রুলা থেকে হচ্ছে বিভিন্ন অঙ্গ তৈরি হয়, তার নাম হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিস। আচ্ছা, আমি তারপরে এটা একটু আরেকবার বলি। আচ্ছা ঠিক আছে, একবার পড়াইছে, তারপর একটু সংক্ষেপে বলি, দাঁড়াও, তারপর একটু আমার মনে হয় একটু সংক্ষেপে বলি। ফার্স্টে কি হলো? নিষেক প্রক্রিয়াতে জাইগোট তৈরি হইল। জাইগোট হচ্ছে ডিপ্লয়েড, একটা কোষ, ঠিক আছে? নিষেক প্রক্রিয়ার মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট তৈরি হয়েছে, যেটা হচ্ছে ডিপ্লয়েড, একটা কোষ। পরে সেই কোষটা বারবার মাইটোসিস প্রক্রিয়াতে বিভক্ত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, 32টা, 64টা, এরকম করতে করতে অসংখ্য হচ্ছে তোমার বহু কোষ বিশিষ্ট একটা ভ্রূণে পরিণত হয়। বহু কোষ বিশিষ্ট একটা ভ্রূণে পরিণত হচ্ছে, ধরো। তাহলে এই যে জাইগোটটা যেই প্রক্রিয়ার মাধ্যমে অসংখ্য বহুকোষী ভ্রূণে পরিণত হইল, সেই প্রক্রিয়াকে বলা হয় ক্লিভেজ। তাহলে রুই মাছের ক্লিভেজটা মেরোব্লাস্টিক ক্লিভেজ। ক্লিভেজের আবার ক্লাসিফিকেশন আছে, এটা আমরা পড়াইছি। মেরোব্লাস্টিক ক্লিভেজ, খালি নাম মনে রাখবো, আর কিছু এখন দরকার নাই। তাহলে এখন এই যে ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে তাহলে জাইগোটটা এই যে অসংখ্য বহুকোষী যে ভ্রূণে পরিণত হইল, এই ভ্রূণটা প্রথমে এই ভ্রূণের মধ্যে যে কোষগুলো থাকে, এই কোষগুলো নিরেট অবস্থায় থাকে। নিরেট মানে হচ্ছে এই কোষগুলোর মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকে না, একবারে একটার গায়ের সাথে আর একটা গায়ে লেগে থেকে একটা নিরেট দশা তৈরি করে। তাহলে এই যে বহুকোষী ভ্রূণ, এদের অসংখ্য কোষগুলা যখন এরকম একটার গায়ের সাথে আর একটা লেগে থেকে এরকম একটা নিরেট স্ট্রাকচার তৈরি করে, এটাকে তোমার বলা হয় মরুলা দশা। মরুলা দশা। আর প্রত্যেকটা যে আলাদা জোরে তখন যে কোষ থাকে, প্রত্যেকটা আলাদা কোষকে তোমার বলা হয় ব্লাস্টোমিয়ার। প্রত্যেকটা আলাদা কোষকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার। তার মানে ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে জাইগোটটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে এরকম অসংখ্য বহু কোষ বিশিষ্ট একটা ভ্রূণে পরিণত হয়, যেখানে কোষগুলো একটার গায়ের সাথে আর একটা একবারে ঘনভাবে লেগে থাকে, কোনো ফাঁকা জায়গা থাকে না, একটা নিরেট দশা সৃষ্টি করে। এটাকে বলা হয় মরুলা দশা। মরুলা দশায় তোমার প্রত্যেকটা কোষকে তোমার বলা হয় ব্লাস্টোমিয়ার বলা হয়, ব্লাস্টোমিয়ার। পরবর্তীতে এই কোষগুলা আবার সজ্জিত হয়, কোষগুলো আবার আরেকটা সজ্জিত হয়ে তারা আরেকটা স্ট্রাকচার তৈরি করে, তখন কোষগুলোর মাঝখানে হচ্ছে একটা ফাঁকা গর্ত তৈরি হয়। ধরো এরকম একটা অবস্থা হইলো, এর মাঝখানে দেখো এরকম একটা ফাঁকা গর্ত তৈরি হয়। তার মানে নিরেট মরুলার মধ্যে যে কোষগুলো আছে, যেগুলোকে আমরা ব্লাস্টোমিয়ার বলতেছি, এই ব্লাস্টোমিয়ারগুলো পরবর্তীতে হচ্ছে আবার কি হয়, বিন্যস্ত হয়, সজ্জিত হয়ে তার আরেকটা স্ট্রাকচার তৈরি করে, যেই স্ট্রাকচারে হচ্ছে এদের মাঝখানে ফাঁকা জায়গা থাকে। এই স্ট্রাকচারটাকে তখন বলা হয় ব্লাস্টুলা দশা। ব্লাস্টুলা, এই ফাঁকা স্ট্রাকচারটাকে, মানে মাঝখানে ফাঁকা আর চারপাশে কোষ থাকে, এই জিনিসটাকে বলা হয় ব্লাস্টুলা। আর এই ব্লাস্টুলা দশায় এই যে মাঝখানের যে ফাঁকা গর্ত থাকে, এই ফাঁকা গর্তটাকে বলা হয় ব্লাস্টোসিল। এখান থেকে ওই যে সিলম তৈরি হয়েছে, এখান থেকে কি তৈরি হয়েছে, সিলম, পড়ছো না? সিলম তৈরি হয়, এই ব্লাস্টোসিল থেকেই সিলম তৈরি হয়। তাহলে বুঝছো, মরুলা দশার কোষগুলা পরবর্তীতে সজ্জিত হয়ে একটা ফাঁকা গর্ত বিশিষ্ট একটা কোষপিণ্ডে পরিণত হয়, এটাকে বলা হয় ব্লাস্টুলা। আর ব্লাস্টুলার মাঝখানে যে ফাঁকা গর্ত থাকে, এটাকে বলা হয় ব্লাস্টোসিল। এই ব্লাস্টোসিলটা পরবর্তীতে সিলোমে কনভার্ট হয়। পরবর্তীতে ব্লাস্টুলা দশা, এইখানের কোষগুলা পরবর্তীতে সজ্জিত হয়ে আরেকটা দশায় পরিণত হয়, এটাকে বলা হয় গ্যাস্ট্রুলা দশা। ওই যে গ্যাস্ট্রুলা দশাতেই ওই যে ডিপ্লোব্লাস্টিক বা ট্রিপ্লোব্লাস্টিক প্রাণী আমরা পড়ছি না, যে ভ্রূণীয় অবস্থায় হচ্ছে কোষগুলা দুইটা স্তরে সজ্জিত হইলে ডিপ্লোব্লাস্টিক বা তিনটা স্তরে সজ্জিত হইলে ট্রিপ্লোব্লাস্টিক, ওই জিনিসটাই গ্যাস্ট্রুলা দশায় পাওয়া যায়। তার মানে ব্লাস্টুলা দশার পরে কোষগুলো আবার সজ্জিত হয়ে ওই যে দ্বিস্তর বিশিষ্ট অথবা ত্রিস্তর বিশিষ্ট হচ্ছে আরেকটা দশায় পরিণত হয়, যাকে বলা হয় গ্যাস্ট্রুলা দশা। এখন এই গ্যাস্ট্রুলা দশায় কোষগুলা যদি দুইটা স্তরে সজ্জিত হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, আর তিনটা স্তরে সজ্জিত হইলে ট্রিপ্লোব্লাস্টিক। পড়াইছে কিন্তু এগুলা। পরে সেই গ্যাস্ট্রুলা দশার থেকেই একটা প্রাণীর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ তো উৎপন্ন হওয়া শুরু হয়। পরে গ্যাস্ট্রুলা দশার পরে আলটিমেটলি হচ্ছে এই কোষগুলা থেকে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তাহলে অঙ্গ প্রত্যঙ্গকে ইংলিশে বলা হয় অর্গান। তার মানে গ্যাস্ট্রুলা দশার পরে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, আর তৈরি হওয়াটাকে বায়োলজিতে বলা হয় জেনেসিস। তার মানে যেই প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস্ট্রুলা দশার পরে
অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। কারণ জেনেসিস মানে তৈরি হওয়া বা উৎপন্ন করা, আর অর্গানো মানে হচ্ছে অর্গান, অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গ। তাহলে গ্যাস্ট্রুলা দশার পরেই আলটিমেটলি হচ্ছে কোষগুলা থেকে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তাহলে সেই অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অর্গানোজেনেসিস। অর্গান মানে হচ্ছে অঙ্গ, জেনেসিস মানে তৈরি করা। তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় অর্গানোজেনেসিস। এটাই বলছে যে গ্যাস্ট্রুলার পরবর্তীতে দেখো যে অঙ্গ তৈরির সূচনা হয়। তাহলে যেই প্রক্রিয়ায় দেখো যে গ্যাস্ট্রুলা থেকে বিভিন্ন অঙ্গ তৈরি হয় সেই প্রক্রিয়াকে বলা হয় অর্গানোজেনেসিস। বুঝছে? অর্গান মানে অঙ্গ, জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে যেই প্রক্রিয়ায় গ্যাস্ট্রুলা থেকে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় তাকে অর্গানোজেনেসিস বলে। শেষ। এই হাবিজাবি জিনিসগুলো একবারে সুন্দর করে পড়ায় দিছি। পরবর্তীতে দেখো 15 থেকে 18 ঘন্টার মধ্যেই ডিম থেকে পরবর্তীতে হচ্ছে লার্ভা বের হয়ে আসে। তো প্রথম যে লার্ভাটা বের হয়ে আসে এটাকে হচ্ছে রেণুপোনা বা ডিমপোনা বলে। এগুলো খালি নামগুলা পড়বা, আর কিছু পড়ার দরকার নাই। পরে সেই রেণুপোনা হচ্ছে 72 ঘন্টা বয়স পর্যন্ত সেই পোনাগুলা হচ্ছে রেণুপোনা বলে। এগুলোই মেডিকেলে আসে যে 72 ঘন্টা বয়স পর্যন্ত রুই মাছের পোনাকে কি বলে? রেণুপোনা বলে। এইগুলাই আসে পরীক্ষায়। এই জন্যই বলছি এত না বুঝে খালি নামগুলা মনে রাখলে ইজি, আর ভিতরের কিছু পড়ার দরকার নাই। পরবর্তীতে 72 ঘন্টার পরে এগুলা সাইজ একটু বড় হয়, তখন এটা বলা হয় ধানীপোনা। ঠিক আছে, এইগুলো একটু দেখবা। তারপরে এই যে দেখো এই যে রেণুপোনা, দেখো এটা সাইজ একটু বড় হয়েছে, ধানীপোনা। এই নামগুলা দেখবা। ধানীপোনার পরে হচ্ছে পোনাগুলা সাইজ আর একটু বড় হয়ে হাতের আঙ্গুলের সমান হয়, তখন সেটাতে বলা হয় আঙ্গুলিপোনা। আঙ্গুলিপোনার পরে এগুলা সাইজে আর একটু বড় হয়ে আস্তে আস্তে হচ্ছে পূর্ণাঙ্গ রুই মাছে পরিণত হয়। তাহলে দেখছো, তাহলে পুরো স্ট্রাকচারটা একবার দেখো, জিনিসটা ইজি। দেখো ফার্স্টে কি হলো? নিষিক্ত ডিম্বাণু, এটা জাইগোটে পরিণত হয়। সেখান থেকে ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ প্রক্রিয়ার মাধ্যমে দেখো বহুকোষী ভ্রূণে পরিণত হয়। ভ্রূণে পরিণত হওয়ার পর সেখানে ফার্স্টে মরুলা দশা, তারপরে ব্লাস্টুলা। মরুলা দেখায় না এখানে, যাই হোক। তারপরে ব্লাস্টুলা, তারপরে দেখো গ্যাস্ট্রুলা দশায় যে অর্গানোজেনেসিস মানে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হচ্ছে, হয়ে নিষেকের দেখো 12 থেকে 18 ঘন্টার মধ্যে ডিম থেকে লার্ভা বের হয়, সেটাকে তখন বলা হয় রেণুপোনা। 72 ঘন্টা পর্যন্ত এটাকে রেণুপোনা বলে। এরপরে সেটা হচ্ছে ধানীপোনা, এটা মনে হয় কত ঘন্টা পর্যন্ত জানি, এগুলোই পরীক্ষায় আসে। এই ধানীপোনার পরে পোনাগুলা সাইজ আর একটু বড় হয়ে আঙ্গুলের সমান হয়, তখন এটাকে বলা হয় আঙ্গুলিপোনা। তারপরে এগুলা পূর্ণাঙ্গ পুরুষ রুই মাছে পরিণত হয়। এটা একটু একবার দেখবা, ঠিক আছে? এই যে দেখো, তাহলে ধানীপোনা দেখছো এই যে 72 ঘন্টার পর থেকে 8 দিন পর্যন্ত। তাহলে 72 ঘন্টার পর থেকে 8 দিন পর্যন্ত হচ্ছে ধানীপোনা। আর কিছু পড়ার দরকার নাই। ধানীপোনা 12 মিলিমিটার লম্বা হয়। শেষ। এগুলো এর থেকে বেশি পড়তে গেলে মাথা ঘুরাবে, অনেক ইনফরমেশন আছে, এত দরকার নাই। তারপরে কি 9 দিন থেকে, ওই যে ধানীপোনার পরে কি আঙ্গুলিপোনা। তাহলে 9 দিন থেকে 30 দিন পর্যন্ত বয়স পর্যন্ত পোনাগুলোকে আঙ্গুলিপোনা বলে। এই সময় পোনাগুলো হচ্ছে হাতের আঙ্গুলের সমান হয়, এই জন্য আঙ্গুলিপোনা বলে। আর কিছু ভাই পড়ার দরকার নাই, এগুলো যত পড়বা তত আসলে প্যাচ লাগবে। আঙ্গুলিপোনা 30 মিলিমিটার পর্যন্ত লম্বা হয়। তারপরে দেখো 30 দিন পরে আঙ্গুলিপোনার আঙ্গিক পরিবর্তন হয়ে 1.5 থেকে 2 বছরের মধ্যে যৌন পরিপক্কতা লাভ করে, তখন সেই পূর্ণাঙ্গ মাছটাকে ব্রুড মাছ বলে। তাহলে ব্রুড মাছ হচ্ছে আসলে পূর্ণাঙ্গ মাছটাকে তখন ব্রুড মাছ বলে। শেষ। এগুলাই দেখো, এর থেকে বেশি পড়তে গেলেই ঝামেলা, ঠিক আছে? যদিও আমরা পরীক্ষায় প্রশ্ন একটু কঠিন করবো। এখন আমি বলি, আমাদের পরীক্ষায় ভালো করার জন্য তোমার সবই পড়তে হবে, আমরা ভিতর থেকে প্রশ্ন করি, কিন্তু মানে দিন শেষে বলতেছি অন্তত এইগুলা হচ্ছে বেসিক আর কি, ঠিক আছে? এখন পড়ানোর সময় তো আমরা কিছু তোমাদের ইজি করে দিই, কিন্তু পরীক্ষাটা আমরা ইচ্ছা করে একটু কঠিন নেই। কারণ আমি সবসময় তোমাদেরকে বলছি যে আমাদের প্রশ্ন আমরা এমনভাবে সেট করি যাতে তুমি বইয়ের প্রত্যেকটা লাইন সম্পর্কে তোমার আইডিয়া থাকে। কারণ বাই চান্স এই বছর ধরো প্রশ্ন খুবই কঠিন আসলো, তাতেও যাতে আমাদের ছেলে মেয়েগুলো যাতে সব কমন পায়, এই জন্যই আমরা ক্লাস প্লাস হচ্ছে পরীক্ষা সবকিছু মিলায় হচ্ছে আমরা কমন ফেলাই। একটা কথা মাথায় রাখবা যে ক্লাসে কখনো 100% পড়ানো সম্ভব না। আমি যতই ডিটেলসে পড়াই, ডিটেলসেরও ডিটেলস আছে, কিন্তু দেখা যায় যে একটা সময়েরও লিমিট থাকে। এই জন্য আমরা একটা ব্যালেন্স করে সর্বোচ্চ যতটুকু ডিটেলস হচ্ছে অল্প সময়ের মধ্যে পড়ানো যায় আমরা সেটা পড়াই, আর বাকি ডিটেলসগুলো হচ্ছে আমরা এক্সাম নিয়ে সেখানে কিন্তু আমরা কাভার করি, বুঝছো? যাই হোক, তাহলে এক্সামগুলো দিবা, কুইক কুইজগুলো দিবা, প্রশ্নগুলো শুনবা, প্রবলেম থাকলে হচ্ছে আমাদেরকে প্রশ্ন করবা, মেন্টরদেরকে প্রশ্ন করবে, এইভাবেই তুমি শিখতে পারবা। আর পরীক্ষায় যে ভুলগুলা করো সেই ভুলগুলাকে হচ্ছে কি টপিকগুলো ভুল করতেছো সেগুলো আবার বই থেকে পড়বা, তাহলে দেখবা যে তোমাদের বেসিকগুলো ক্লিয়ার হচ্ছে, পারতেছো তুমি, ঠিক আছে? তাহলে এরপর আর কিছু পড়ার দরকার নেই, হাবি জাবি কিছুই দরকার নাই। রুই মাছ তো এগুলো আমরা আগেই বলছি, এটা সাইপ্রেনিফর্মিস বর্গের অন্তর্গত, সাইপ্রেনিড এই গোত্রভুক্ত একটা প্রজাতি। এগুলো কার্প জাতীয় মাছ, এগুলো প্রথমেই পড়াইছি আমরা। যাই হোক, কার্প জাতীয় মাছের হচ্ছে আরো কিছু এক্সাম্পল আছে। রুই, কাতলা, মৃগেল, এটা একটু খালি দেখবা। রুই, কাতলা, মৃগেল, কালীবাউস, এগুলো সবই কার্প জাতীয় মাছ এক্সাম্পল। আচ্ছা, এখন আসো হচ্ছে এইসব হাবিজাবি পড়ার দরকার নাই।
হালদা নদীতে আমরা চলে আসি। তাহলে হালদা নদীতে হচ্ছে তোমার প্রাকৃতিক জিন ব্যাংক সমৃদ্ধ, এটাকে মৎস্য খনি নামে অভিহিত করা হয়েছে। বাংলাদেশ সরকার হচ্ছে হালদা নদীকে হচ্ছে অভয়াশ্রম ঘোষণা করছে। আচ্ছা, হালদা নদী হচ্ছে জিনিসটা যেটা হয়, তাহলে হালদা নদীকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে ঘোষণা করা হচ্ছে জরুরি আর কি। যাই হোক, আচ্ছা, হালদা নদীর জিনিসটা হচ্ছে মানে রুই মাছ বা যে কোনো কার্প জাতীয় মাছগুলা প্রাকৃতিকভাবে বর্তমানে দেখা যায় যে দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র প্রাকৃতিকভাবে তারা হালদা নদীতেই ডিম পারে। মানে হালদা নদীতে তুমি হচ্ছে প্রাকৃতিকভাবে রুই মাছের পোনা সংগ্রহ করতে পারবা, যেটা পুরো দক্ষিণ এশিয়া মানে কি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান, ঠিক আছে, এইগুলো হচ্ছে দক্ষিণ এশিয়া। তো দক্ষিণ এশিয়ার যত দেশ আছে এর মধ্যে একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে বাংলাদেশের হালদা নদী আর কি। মানে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন, সাধারণ জ্ঞানেও কিন্তু এটা আসতে পারে যে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র নিচের কোনটা? হালদা নদী। এই বছর বিসিএস আবার প্রশ্ন আসছিল যে হালদা নদীর উৎপত্তিও বাংলাদেশে, এটা শেষও হয়েছে বাংলাদেশে, মানে এটা সম্পূর্ণরূপে বাংলাদেশের মধ্যেই পড়ছে। তোমরা জানো যে বাংলাদেশের ম্যাক্সিমাম নদীগুলা ভারত থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে আসছে, কিন্তু হালদা নদী বাংলাদেশে উৎপত্তি লাভ করে বাংলাদেশেই শেষ হয়েছে। এটাই বছর বিসিএস, মানে এই যে আমি পরীক্ষা দিলাম না গত মাসে, তখন আসছিল যে নিচের কোন নদীটার উৎস এবং সমাপ্তি দুইটাই বাংলাদেশে। উৎস মানে তো বুঝতেছো শুরু, আর সমাপ্তি মানে শেষ। তাহলে কোন নদীর উৎস এবং সমাপ্তি দুইটাই বাংলাদেশে? অ্যান্সার হচ্ছে হালদা নদী, যে গত মাসের পরীক্ষার প্রশ্ন। যাই হোক, এগুলা জিকের প্রশ্ন, এগুলা তো যাই হোক। হালদা নদী হচ্ছে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। এখানেই দেখা যায় যে প্রাকৃতিকভাবে হচ্ছে রুই মাছগুলা ডিম পারে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে তাহলে কি ভাইয়া অন্যান্য নদীতে ডিম পারে না? অন্য নদীগুলো তো ডিম পারে, কিন্তু সেখানে স্রোতের কারণে তুমি ডিমগুলা পাবা না। অর্থাৎ তুমি যদি ডিম থেকে যদি রুই মাছ চাষ করতে চাও, তোমার তো ডিম বা পোনা সংগ্রহ করতে হবে। তুমি বড় বড় নদীর মধ্যে রুই মাছের কোনো পোনা খুঁজেই পাবা না। কিন্তু হালদা নদীতে তুমি জাল দিয়ে রুই মাছের পোনা বা রুই মাছের ডিম সরাসরি তুমি ধরতে পারো, পরে সেগুলোকে তুমি বাজারে বিক্রি করতে পারো বা ওই যে তুমি পুকুরে নিয়ে চাষ করতে পারো। এই জন্য হালদা নদী হচ্ছে এত গুরুত্বপূর্ণ আর কি চাষাবাদের জন্য। ঠিক আছে, এটাই আর কি পড়বা। ঠিক আছে, তাহলে শেষ। তাহলে আমি একটু তোমাদেরকে শিরাতন্ত্রটা আরেকবার একটু হালকা করে বলি। শিরাতন্ত্র, হ্যাঁ, শিরাতন্ত্র হচ্ছে কয় প্রকার বলছিলাম? 2 প্রকার। আমি সিম্পলি বলে দিই শিরাতন্ত্র, একটা হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র, আরেকটা হচ্ছে তোমার কি, আচ্ছা তোমরা কি সিস্টেমিক শিরাতন্ত্র কি বুঝছো নাকি আমার নেট কখন সমস্যা করছে নাকি দুইটাই আমি বলবো? সিস্টেমিক শিরাতন্ত্রটা হচ্ছে আমি একটু আরেকবার বলি, সিস্টেমিক শিরাতন্ত্র আর হচ্ছে তোমার কি বলে সিস্টেমিক শিরাতন্ত্র আর হচ্ছে তোমার পোর্টাল শিরাতন্ত্র, আমি দুইটাই একটু বলে দিই। আচ্ছা, প্রথম কথা হয়েছে সিস্টেমিক শিরাতন্ত্র। সিস্টেমিক শিরাতন্ত্র জিনিসটা কি? আচ্ছা সিস্টেমিক শিরাতন্ত্র হচ্ছে, আমরা একটু আগে বলছি না যে শিরা কি হয়, কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে সরাসরি অক্সিজেন বিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে হৃৎপিণ্ডে নিয়ে যাবে, এটাই হচ্ছে তোমার শিরা। তাহলে সিস্টেমিক শিরা মানে কৈশিক জালিকা থেকে উৎপত্তি লাভ করে অক্সিজেন বিহীন বা কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে যায়, এটা হচ্ছে সিস্টেমিক শিরা। এখন রুই মাছের যে সিস্টেমিক শিরাতন্ত্র সেটা হচ্ছে 3 জোড়া প্রধান শিরা নিয়ে গঠিত। এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া হচ্ছে তোমার জুগুলার শিরা, আর এক জোড়া হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা। এই 3 জোড়া প্রধান শিরা মিলে হচ্ছে রুই মাছের শিরাতন্ত্রের প্রধান অংশ গঠিত। কারণ কেমনে কি হয়েছে, খুব সিম্পল। সম্মুখ কার্ডিনাল শিরা, নাম শুনে বুঝতেছে এটা হচ্ছে দেহের সামনের অংশ থেকে রক্ত নিয়ে আসবে। তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা আর তার সাথে হচ্ছে জুগুলার শিরা। জুগুলার শিরাগুলা হচ্ছে তোমার ঘাড় এবং গলা এই আশেপাশ থেকে হচ্ছে রক্ত নিয়ে যায়। তাহলে জুগুলার শিরা আর হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা, এই দুইটা শিরা দেহের সম্মুখ অংশ থেকে হচ্ছে রক্ত বহন করে তারা হচ্ছে একটা জায়গায় মিলিত হয়। তারা যে জায়গাটায় মিলিত হয় সেই জায়গাটা হচ্ছে একটু স্ফীত বা একটু মোটা, এই জায়গাটাকে তোমার বলা হয় ডাক্টাস কুভিয়েরি। তাহলে সম্মুখ কার্ডিনাল শিরা আর হচ্ছে এই যে জুগুলার শিরা, এই দুইটা শিরা যে জায়গাটায় হচ্ছে একটু মিলিত হয়ে একটু মোটা একটা স্ট্রাকচার তৈরি করে এটাকে বলা হয় ডাক্টাস কুভিয়েরি। তাহলে এই পাশে একটা ডাক্টাস কুভিয়েরি তৈরি হয়, ওই পাশে আর একটা ডাক্টাস কুভিয়েরি তৈরি হয়। ঠিক আছে, কারণ ওই যে বলছি সম্মুখ কার্ডিনাল শিরা এটা কিন্তু এক জোড়া, তার মানে এই পাশে একটা এই পাশে একটা। জুগুলার শিরা এটাও কিন্তু এক জোড়া, তার মানে এই পাশে একটা এই পাশে একটা। এই জন্য এই পাশের একটা জুগুলার শিরা আর সম্মুখ কার্ডিনাল শিরা মিলে একটা ডাক্টাস কুভিয়েরি তৈরি করে, আবার এই পাশে আরেকটা ডাক্টাস কুভিয়েরি তৈরি হয়। ওকে ফাইন। আবার পশ্চাৎ কার্ডিনাল শিরা, নাম শুনে বুঝতেছো, তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা দেহের পশ্চাৎ অংশ থেকে, পশ্চাৎ মানে কি পিছন অংশ থেকে হচ্ছে রক্ত বহন করে তারাও আলটিমেটলি হচ্ছে তোমার ডাক্টাস কুভিয়েরিতে উন্মুক্ত হয়। এখন পশ্চাৎ কার্ডিনাল শিরাও হচ্ছে তোমার দুইটা,
মানে এক জোড়া, তাহলে একটা হচ্ছে এক পাশের ডাক্টাস কুভেরিতে উন্মুক্ত হয়, আর একটা হচ্ছে আরেক পাশের ডাক্টাস কুভেরিতে হচ্ছে উন্মুক্ত হয়। ঠিক আছে, এইটুকু জানলেই হবে। এখন পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা হচ্ছে আরো ছোট ছোট কিছু শিরার থেকেও রক্ত নিয়ে আসে। মানে ব্যাপারটা অনেকটা এরকম, ওই যে তোমাদেরকে বুঝাইছিলাম যে ধরো একটা শিরা, সে আলটিমেটলি হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাবে, একটা বড় শিরা। তাহলে দেখা গেছে কিছু ছোট ছোট শিরা আছে যারা সরাসরি হৃৎপিণ্ডে রক্ত না নিয়ে ওরে রক্ত দিলেই তো হয়ে যাচ্ছে। সবারই কি মনে করো হৃৎপিণ্ডে যাওয়া লাগবে এমন কোনো কথা আছে? ধরো তোমার কোনো একটা ফ্রেন্ড কালকে হচ্ছে কলেজে HW জমা দিতে যাবে, তুমি কোনো কারণে অসুস্থ, তুমি তোমার খাতাটা তোমার ফ্রেন্ডকে দিয়ে দিলা, যে বললো কি দোস্ত আমি তো কালকে যাইতে পারবো না, তুই হচ্ছে এই খাতাটা যে ম্যাডামকে দিস বা স্যারকে দিস, HWটা জমা দিস, আমার HWটা। তাহলে তোমার ফ্রেন্ড কি করলো, এরকম 3-4 জনের HW নিয়ে সে একা গেছে স্কুলে, বাকিরা মনে করো তোমরা ওই দিন কেউ যাও নাই, ব্যাপারটা এরকম। তাহলে পশ্চাৎ কার্ডিনাল শিরা হচ্ছে একটা বড় শিরা, তাহলে এই জন্য ছোট ছোট কিছু শিরা আছে যারা পশ্চাৎ কার্ডিনাল শিরার মধ্যে তাদের রক্তগুলা দিয়ে দেয়। ধরো রেনাল শিরা, তারপরে হচ্ছে জেনিটাল শিরা, এগুলা সরাসরি হৃৎপিণ্ডে না যে ওরা ওদের রক্তগুলা পশ্চাৎ কার্ডিনাল শিরাকে দিয়ে দেয়, পরে পশ্চাৎ কার্ডিনাল শিরা হচ্ছে সবার রক্তগুলারে হচ্ছে হৃৎপিণ্ডে নিয়ে যায়। এটাই আর কি কাহিনী। তো এরকম পশ্চাৎ কার্ডিনাল শিরায় হচ্ছে তোমার সেগমেন্টাল শিরা, রেনাল শিরা, জেনিটাল শিরা, এগুলা হচ্ছে রক্ত গ্রহণ করে আর কি ওদের কাছ থেকে। তো বুঝতেই পারতেছো জেনিটাল মানে হচ্ছে জননাঙ্গ, তার মানে এগুলা জননাঙ্গ থেকে রক্ত নিয়ে আসে। রেনাল মানে হচ্ছে কিডনি, তাহলে এগুলো কিডনি থেকে হচ্ছে রক্ত নিয়ে আসে। আর সেগমেন্টাল শিরা হচ্ছে এমন একটা শিরা যেই শিরা হচ্ছে তোমার 3-4টা সেগমেন্টে বিভক্ত হয়। সেগমেন্টের বাংলা হচ্ছে শাখা, অর্থাৎ এটা যদি তোমার ধরো কার্ডিনাল শিরা হয়, সেগমেন্টাল শিরা আসার পরে সে নিজে 3-4টা শাখায় বিভক্ত হয়ে যায়। এই প্রত্যেকটা শাখাকে বলা হয় সেগমেন্ট। তো যেহেতু এই শিরাগুলা অনেকগুলা সেগমেন্ট বা অনেকগুলা শাখায় বিভক্ত থাকে, এই জন্য এই শিরাকে বলা হয় সেগমেন্টাল শিরা। সেগমেন্ট মানে হচ্ছে শাখা, সেখান থেকে শিরার নাম দিচ্ছে হচ্ছে সেগমেন্টাল শিরা। ওকে ফাইন। তারপরে সাবক্লেভিয়ান শিরা, সে বক্ষ পাখনা থেকে হচ্ছে রক্ত সংগ্রহ করে ডাক্টাস কুভেরির মাধ্যমে উন্মুক্ত হচ্ছে। আচ্ছা, এখন এই যে দুই পাশে দুইটা ডাক্টাস কুভেরি, তারা কিন্তু পরস্পরের সাথে মিলিত হয়, অর্থাৎ এই ডাক্টাস কুভেরির সাথে হচ্ছে মিলিত হয়ে সাইনাস ভেনোসাস তৈরি করে, যেটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা উপপ্রকোষ্ঠ। আমরা পড়াইছি হৃৎপিণ্ড পড়ানোর সময়, পরে সেই সাইনাস ভেনোসাস থেকে রক্তগুলা হৃৎপিণ্ডে যায়। তার মানে সমস্ত শিরা রক্ত বহন করে ডাক্টাস কুভেরিতে আসে, সেখান থেকে রক্তগুলা সাইনাস ভেনোসাস হয়ে হৃৎপিণ্ডে চলে যায়। এইভাবে আর কি কাহিনীটা হয়। ওকে ফাইন। এখন এই যে দেখো দুই পাশের যে তোমার হচ্ছে পশ্চাৎ কার্ডিনাল শিরা, এই দুই পাশের পশ্চাৎ কার্ডিনাল শিরা তারা আবার কিছু আড়াআড়ি শিরার মাধ্যমে হচ্ছে পরস্পরের সাথে যুক্ত। ধরো এটা হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা, এটা বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে খেয়াল করো দুই পাশের দুইটা পশ্চাৎ কার্ডিনাল শিরা আড়াআড়ি কিছু শিরার মাধ্যমে হচ্ছে পরস্পরের সাথে যুক্ত। এই আড়াআড়ি শিরাগুলোকে তোমার বলা হয় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস শিরা। ট্রান্সভার্সের বাংলা হচ্ছে আড়াআড়ি বা অনুপ্রস্থ, আর অ্যানাস্টোমোসিস হচ্ছে বায়োলজিতে যে কোনো দুইটা নালীকে পরস্পরের সাথে যুক্ত করলে এটাকে বলা হয় অ্যানাস্টোমোসিস। তাহলে এই জিনিসটা দেখো, এই দুইটা নালীকে যুক্ত করতেছে না, এই আড়াআড়ি জিনিসগুলা এই দুইটা নালীকে কিন্তু যুক্ত করতেছে, এই জন্য এটাকে বায়োলজিতে বলা হয় অ্যানাস্টোমোসিস বা মেডিকেলে বলা হয় অ্যানাস্টোমোসিস। তাহলে এটা আড়াআড়ি, এই জন্য এটাকে বলা হয় ট্রান্সভার্স অ্যানাস্টোমোসিস বা বাংলায় বলা হয় অনুপ্রস্থ অ্যানাস্টোমোসিস। ট্রান্সভার্সের বাংলা হচ্ছে আড়াআড়ি বা অনুপ্রস্থ। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের সিস্টেমিক শিরাতন্ত্র গঠিত হয়েছে। শেষ পারলাম। এখন আসা হচ্ছে তোমাদেরকে পোর্টাল শিরা পড়াইছিলাম। আচ্ছা, পোর্টাল শিরা কি সেটা আমি তোমাদেরকে একটু বুঝাইছিলাম যে কিছু দুষ্ট প্রকৃতির হচ্ছে তোমার শিরা আছে। ঠিক আছে, কিছু দুষ্ট প্রকৃতির, আমি আবার যাই, আমি এখানে লিখে রাখছি সবই। তাহলে কিছু দুষ্ট প্রকৃতির শিরা আছে, কই লিখছি আমি এগুলা? এই যে নর্মাল শিরাগুলা সবসময় কি হয়, নর্মাল শিরাগুলা সবসময় হচ্ছে তোমার কৈশিক জালিকা থেকে সরাসরি হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাবে, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু কিছু দুষ্ট প্রকৃতির শিরা আছে যারা কৈশিক জালিকা থেকে রক্তগুলাকে হচ্ছে সরাসরি হৃৎপিণ্ডে নিয়ে যায় না, হৃৎপিণ্ডে নিয়ে যাওয়ার বদলে তারা প্রথমে হচ্ছে তৃতীয় কোনো অঙ্গে যায়, পরে সেখান থেকে হচ্ছে হৃৎপিণ্ডে যায়। এই শিরাগুলোরে তোমার বলা হয় পোর্টাল শিরা। ঠিক আছে, তাহলে এরকম রুই মাছে হচ্ছে দুইটা পোর্টাল শিরা আছে, এই দুইটা পোর্টাল শিরা মিলে ওদের হচ্ছে তোমার পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়েছে। একটা হচ্ছে হ্যাপাটিক পোর্টাল শিরা আর একটা হচ্ছে রেনাল পোর্টাল শিরা। এখন এটা কেমনে আসছে দেখো, রুই মাছের লেজটা কি পিছনের দিকে থাকে না, এই লেজের থেকে একটা শিরা সেটাকে বলা হয় কডাল শিরা। কডাল শব্দের মানে হচ্ছে লেজ, তাহলে রুই মাছের লেজ থেকে একটা শিরা আসছে, সেটাকে বলা হয় কডাল শিরা। কডাল মানে হচ্ছে লেজ, তাহলে এগুলা লেজ থেকে হচ্ছে রক্তগুলা নিয়ে আসতেছে। নিয়ে আসার পর এই কডাল শিরা থেকে হচ্ছে একটা বড় শাখা বের হয়ে গেছে,
বের হয়ে সেটা সরাসরি হচ্ছে রক্ত নিয়ে হচ্ছে ফার্স্টে যকৃতে যাচ্ছে। তাহলে দেখো এই শাখাটা সরাসরি কিন্তু হৃৎপিণ্ডে যাচ্ছে না, না যে সে সরাসরি হচ্ছে এই শিরাটা রক্ত নিয়ে হচ্ছে যকৃতে যাচ্ছে। এই জন্য এই শিরাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা, কারণ মেডিকেলে হেপাটিক মানে হচ্ছে যকৃৎ, তার মানে এই পোর্টাল শিরাটা সরাসরি হচ্ছে হৃৎপিণ্ডে না যেয়ে সে আগে যকৃতে যাচ্ছে, এই জন্য এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। পরবর্তীতে যকৃৎ থেকে আরেকটা শিরা তৈরি হয়েছে, তার নাম হচ্ছে শুধু হেপাটিক শিরা। ওইখানে কোনো পোর্টাল ফোর্টাল কিছু নাই, ওটা হচ্ছে শুধু হেপাটিক শিরা। সেই শুধু হেপাটিক শিরা যকৃৎ থেকে হচ্ছে হৃৎপিণ্ডে রক্ত নিয়ে যাচ্ছে, বুঝছো? তার মানে কর্ডাল শিরা থেকে দেখো একটা শাখা বের হয়ে সেটা সরাসরি হৃৎপিণ্ডে না যেয়ে যকৃতে যায়, এই জন্য এই শিরাটাকে বলা হচ্ছে পোর্টাল শিরা। আর যেহেতু এটা হচ্ছে তোমার যকৃতে যাচ্ছে, জন্য এটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। তাহলে একটা হেপাটিক পোর্টাল শিরা আছে রুই মাছে। আর কর্ডাল শিরা একটু পরে যে সে দুইটা শাখায় ভাগ হয়ে গেছে। একটা শাখা হচ্ছে তোমার ডান দিক, সেই ডান দিকের শাখাটা হচ্ছে ওই যে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরায় কনভার্ট হয়ে সরাসরি ডাক্টাস কুভিরির মাধ্যমে হৃৎপিণ্ডে রক্ত সাপ্লাই করে। আর বাম দিকের যে শাখাটা গেছে সেটা ফার্স্টে কিডনিতে বা বৃক্কে চলে গেছে। তাহলে যেহেতু বাম দিকের এই শিরাটা সরাসরি হচ্ছে তোমার হৃৎপিণ্ডে না যে ফার্স্টে কিডনিতে গেছে, এই জন্য এটাকেও বলা হয় পোর্টাল শিরা। এখন কিডনিকে মেডিকেলে বলা হয় রেনাল, এই জন্য বাম দিকের এই শিরাটাকে তখন নাম দেওয়া হয়েছে রেনাল পোর্টাল শিরা। পরবর্তীতে কিডনি থেকে হচ্ছে আরেকটা শিরা তৈরি হয়েছে, এই শিরাটা হচ্ছে সরাসরি তোমার ডাক্টাস কুভিরিতে উন্মুক্ত হয়েছে, এই জন্য এই শিরাকে বলা হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা, কারণ এটা বাম দিকে অবস্থিত। ঠিক আছে, এটাই হয়েছে কাহিনী। আর বায়োলজিতে তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা সব ছবি সামনে থেকে দেখি, সো তোমার যেটা বাম দিক সেটা কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসটার ডান দিক। যেমন তুমি আমাকে এখন দেখতেছো সামনাসামনি, তোমার কাছে মনে হচ্ছে এটা আমার বাম দিক, কিন্তু এটা তো অ্যাকচুয়ালি আমার ডান দিক, এই জন্য আমরা এটাকে ডান সাইড বলতেছি। ঠিক আছে, তাহলে বুঝছো একবারে ইজি। তো কর্ডাল শিরা থেকে একটা শাখা হেপাটিক পোর্টাল শিরা হয়ে যকৃৎ গেছে, পরে যকৃৎ থেকে রক্তগুলা হেপাটিক শিরার মাধ্যমে হচ্ছে হৃৎপিণ্ডে গেছে, তাহলে একটা হেপাটিক পোর্টাল শিরা আছে। আর কর্ডাল শিরা থেকে পরবর্তীতে দুইটা শাখা ভাগ হয়েছে, এর মধ্যে ডানটা হচ্ছে সরাসরি ডাক্টাস কুভিরিতে চলে গেছে, এটাকে বলা হয় ডান পশ্চাৎ কার্ডিনাল শিরা। আর বামটা সরাসরি হৃৎপিণ্ডে না যায় ফার্স্টে কিডনিতে গেছে, এই জন্য এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। রেনাল মানে হচ্ছে কিডনি মেডিকেলে। পরে সেখান থেকে হচ্ছে আরেকটা শিরা তৈরি হয়ে সেটা সরাসরি ডাক্টাস কুভিরি হয়ে হৃৎপিণ্ডে চলে গেছে, এইটাকে তখন বলা হয় বাম পশ্চাৎ কার্ডিনাল শিরা। তাহলে এরকম দুইটা পোর্টাল শিরা মিলে, অর্থাৎ রেনাল পোর্টাল শিরা আর হেপাটিক পোর্টাল শিরা মিলে রুই মাছের হচ্ছে তোমার পোর্টাল শিরাতন্ত্র গঠিত হয়েছে। শেষ, এটাই হচ্ছে রুই মাছের শিরাতন্ত্র, একবারে ইজি। তো সৃজনশীল যদি আসে এই ছবি সহ কিন্তু তোমরা চাইলে অ্যান্সার করতে পারো, তোমাদেরকে একবারে ফুল ডিটেলসেই পড়াইছি, যে সৃজনশীল আসলেও তুমি পারবা। আর মেডিকেলেও তো এত ডিটেলস লাগে না আসলে, মেডিকেলে হাইস্ট লাগতে পারে যে কর্ডাল শিরার কোন শাখাটা রেনাল পোর্টাল শিরাতে রূপান্তরিত হয়, এটা মেডিকেলের প্রশ্ন। তাহলে এখন তুমি পারবা যে বাম শাখাটা রেনাল পোর্টাল শিরায় রূপান্তরিত হয়, আর ডান শাখাটা সরাসরি হচ্ছে ডান পশ্চাৎ কার্ডিনাল শিরায় রূপান্তরিত হয়। পারবা না যে কর্ডাল শিরার কোন শাখাটা রেনাল পোর্টাল শিরায় কনভার্ট হয়, তাহলে অ্যান্সার হচ্ছে বাম শাখাটা। ঠিক আছে, এইগুলোই আসলে মেডিকেলের প্রশ্ন। আর তুমি তখন পুরো ডিটেলস পড়ছো, তুমি ধরেন সৃজনশীল আসলেও এগুলো ছবি সহ লিখতে পারবা সুন্দর করে। ওকে, তাহলে এইগুলাই হচ্ছে আমাদের জিনিস ছিল, তাহলে আমরা খুব সুন্দর করে হচ্ছে পারবো। তাহলে এখন আসো, তাহলে আমরা আজকে তাহলে শেষ করে ফেলি। একটু পরে হচ্ছে তোমাদের আবার 10টার থেকে ক্লাস। আমার উপর একটু প্রেশার, বুঝতেই পারতেছো যে 2 ঘন্টার মতো তোমাদের এখানে ক্লাস নিলাম, আবার একটু পরে ক্লাস নিব। এখন জাস্ট একটু খাওয়া দাওয়া করে একটু রেডি হয়ে আবার তোমাদের সামনে আসতেছি। সো যারা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো অবশ্যই কিন্তু আজকে 10টায় থাইকো। আজকে 10টায় কিন্তু হচ্ছে আমরা পরিবেশ রসায়নটা খুব সুন্দর করে হচ্ছে আমরা পড়াবো, ওয়ান শট ক্লাস। ক্লাসটা হচ্ছে একটু লেন্দি হবে, 3 ঘন্টা 3.5 ঘন্টা হবে। যদি তারপরেও ক্লাসটা শেষ না হয় সেটা আমরা কালকে হচ্ছে আরেকটু কিছু অ্যাড করে আমরা আপলোড করে দেব। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমাদের সবার সাথে তাহলে পরের ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।